আচ্ছা, ভগ্নাংশ। তো ভগ্নাংশ বিষয়টা কি? ভগ্নাংশ বিষয়টা হচ্ছে যখন আপনার একটা সংখ্যাকে আপনি লব এবং হর আকারে প্রকাশ করবেন, সেটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। যদি আমরা উদাহরণ সহ বলি, ধরেন 3/5 যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লব। হ্যাঁ, আর এটাকে বলবো হচ্ছে হর। তো অনেক সময় পরীক্ষায় এগুলো কিছু কিছু পরীক্ষায় আছে আবার ইংরেজিতে লেখা থাকে, এটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে ডিনোমিনেটর। হ্যাঁ, আর এটা হচ্ছে নিউমিরেটর। হ্যাঁ, তো যাই হোক, এরকম হচ্ছে লেখা থাকে। তো লব এবং হর আকারে কোনো সংখ্যাকে যখন আমরা প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। যে কোনো সংখ্যাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, শুধু অমূলদ সংখ্যা বাদে। হ্যাঁ, আপনি ধরেন একটা সংখ্যা, ধরেন আপনি একটা সংখ্যা আছে, ধরেন শুধু 2, আপনি চাইলে একেও ভগ্নাংশ আকারে লিখতে পারেন। কিভাবে? এর নিচে আছে হচ্ছে 1। অর্থাৎ পূর্ণ যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর হর থাকে হচ্ছে, সেগুলো যখন আপনি ভগ্নাংশ লেখেন, তখন সেগুলোর হর থাকে হচ্ছে 1। ঠিক আছে? যাই হোক, আমরা ভগ্নাংশে চলে যাই। তো ভগ্নাংশের প্রথম আলোচনার বিষয় হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যা। আপনারা এটা অনেক আগে থেকে শুনে আসছেন, ছোটবেলা থেকে। তো এইটা একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। প্রথম, আপনার মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা হচ্ছে কোনগুলো? হ্যাঁ, তো মূলদ সংখ্যা হচ্ছে, এখানে কিছু সংখ্যা দিয়েছে, আপনারা দেখেন এগুলো চিনতে পারেন কিনা, তাহলে আমার বোঝানোর ক্ষেত্রে একটু সুবিধা হবে। বলছে যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ করে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আচ্ছা, মূলদ সংখ্যার মধ্যে আসলে থাকে কি কি? প্রথমে থাকে শূন্য, স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, পূর্ণবর্গ সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, এবং দশমিকের পরে ঘরগুলো সসীমযুক্ত সংখ্যা। এগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তা আমরা একটা একটা করে পরিচয় লাভ করি এদের সাথে। প্রথমে আসে হচ্ছে শূন্য। হুম, তাহলে আহ, শূন্য হচ্ছে আপনার কিরা, জিরো, তাই না? আচ্ছা, তারপরটা কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, এইভাবে চলতে থাকবে আনলিমিটেড পর্যন্ত। এরপরে আসে হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেগুলো ভগ্নাংশ না, সেগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা। যেমন 1, 2, -5, 4, এরকম যা থাকে সবগুলো। হুম, তারপরে বলছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত কোনগুলো? প্রকৃত হচ্ছে উপরেরটা হবে ছোট, নিচেরটা হবে বড়। যেমন উপরে যদি 2 হয়, নিচে যদি 7 হয়, এটা হচ্ছে প্রকৃত। আর অপ্রকৃত কোনগুলো? অপ্রকৃত হচ্ছে, ধরেন উপরে 7, নিচে 2, উপরেরটা বড়, নিচেরটা ছোট। ঠিক আছে? এরপরেরটা বলছে কি পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ কোনগুলো? পূর্ণবর্গ হচ্ছে যেমন 16, হ্যাঁ, 81, ঠিক আছে, 121, যেগুলোকে রুট করা যায়, সেগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এরপরেরটা বলছে কি পৌনঃপুনিক। পৌনঃপুনিক কোনগুলো? পৌনঃপুনিক হচ্ছে যেমন 3 পরে ধরেন আপনার আছে 84, এটার উপরে একটা মাথার উপরে পয়েন্ট আছে, এগুলোকে বলে হচ্ছে পৌনঃপুনিক। এরপরে আরেকটা কথা ওনারা বলছে, দশমিকের পরে সসীম, সসীম যুক্ত সংখ্যা। সসীম যুক্ত সংখ্যা মানে 4.5236, মানে শেষ, আর যাবে না। হ্যাঁ, এই পর্যন্ত, আবার 10টা থাকবে, 20টা থাক, মানে শেষ হবে। এইগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা সবাই বুঝতে পারছেন কোনগুলো? এখন এতগুলো মূলদ সংখ্যা মনে রাখা তো খুব কঠিন। আমরা তাহলে অমূলদ সংখ্যাটা একটু চিনে নেই, তাহলে আমরা মূলদ সংখ্যা বুঝতে পারবো সবাই।
অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো দশমিকের পরে আনলিমিটেড হবে কিন্তু কোনোটা রিপিট হবে না, সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন আপনাকে যদি বলা হয় 3.14141414 এভাবে চলতে থাকলো, এটা কিন্তু মূলদ। হ্যাঁ, এটা হচ্ছে মূলদ। কেন? কারণ এগুলো 14141414 রিপিট হচ্ছে। কিন্তু যদি এরকম হয় 3.1453692 এরকম ভাবে চলতে থাকলো, এটা হচ্ছে অমূলদ। হুম, অমূলদ। দশমিকের পরে রিপিট হবে না, মানে এক আসলো চার, যেমন ধরেন দশমিকের পরে যদি এরকম হয়, এখানে আপনি বলতে পারেন স্যার এখানেও তো রিপিট হয়নি, 1414 হয়েছে। আসলে 14 জোড়াটা রিপিট হয়েছে। জোড়াও রিপিট হতে পারে, একটা রিপিট হতে পারে, তিনটা করে রিপিট হতে পারে। মানে বারবার যদি পুনরাবৃত্তি হয় দশমিকের পরে, তাহলে বুঝবেন যে ওইটা মূলদ। আর যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে বুঝবেন যে ওইটা অমূলদ। এইটা বাদে পৃথিবীতে যা আছে সবই হচ্ছে অমূলদ। তাহলে আমরা একটা শিখলেই হলো যে দশমিকের পরে যে সংখ্যা অসীম পর্যন্ত সংখ্যা থাকবে এবং সংখ্যাগুলো কখনোই কি হবে না, রিপিট হবে না। ওকে। আচ্ছা, এরপরে এর মধ্যে কি কি পড়ে, যেমন আপনার যেগুলো বর্গমূল, মানে মৌলিক সংখ্যা, সেগুলো বর্গমূল করলে অমূলদ হবে। যেমন √2 আপনি বর্গমূল করেন ক্যালকুলেটরে, আনলিমিটেড, কোনোটা রিপিট হবে না। √3, √5, √7, √11, এগুলো সব মৌলিক সংখ্যা না? এগুলো বর্গমূল রুট করলে আপনার সবগুলোই কি হবে, অমূলদ হবে। আবার যেগুলো পূর্ণবর্গ নয়, যেমন 12, এইটাকে রুট করলেও আপনার হচ্ছে অমূলদ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার যেগুলো ঘনমূল আছে, যেমন √5, এগুলো ঘনমূল বের করলে অম্লদ হবে। এই আর কিছু কিছু সংখ্যা আছে যেমন পাই, ই, আরো কিছু সংখ্যা, সায়েন্সের ভাষায় কিছু সংখ্যা আছে যেগুলোর মান হচ্ছে অম্লদ। হুম তো এই মূলদ অমূলদ আমরা মোটামুটি চিনলাম। কারো যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন, যে মূলদ অমূলদে আমাদের মানে কোনো কনফিউশন আপনাদের থাকলে এখানে ক্লিয়ার করে নিতে পারেন। কারণ পরবর্তীতে এটা আপনাদের পরীক্ষায় কনসেপ্ট ক্লিয়ার করে লিখতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। যদি মূলদ অমূলদ সংখ্যা কাকে বলে এই দুইটা প্রশ্ন আসে, তা আপনি কিভাবে লিখবেন? মানে কনসেপ্ট কি সবার ক্লিয়ার, মানে বুঝতে পেরেছেন? যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে এখন জিজ্ঞেস করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা চ্যাট বক্সে SMS করতে পারেন। আমি তাহলে রিপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই। তো এখানে মানে আমাদের কিছু সংখ্যার প্রতীক চিনতে হবে আপনাকে। যেমন যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে জেড দিয়ে প্রকাশ করতে হবে, স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করতে হবে। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4, মৌলিক সংখ্যা হলে পি দিয়ে প্রকাশ করতে হবে, মূলদ সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে। তো এগুলো পরীক্ষায় আসে অনেক সময়। এরপরে আমরা চলে যাব হচ্ছে এই ভগ্নাংশ কত ধরনের হয়। ভগ্নাংশ, এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এটা শেখালাম একটু আগে। প্রকৃতটার উপরে হবে হচ্ছে আপনার ছোট, আর নিচে হবে বড়, যেমন 3/4। আর অপ্রকৃতর ক্ষেত্রে উপরেই বড় নিচেই ছোট। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ কেমন হবে? এরকম পূর্ণ যদি থাকে, 2 পূর্ণ 3/4, এরকম, এগুলোর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। ওকে। আর দশমিক ভগ্নাংশ, এই যে এইভাবে যেগুলো লেখা যায়, দশমিক ভগ্নাংশ তিন প্রকার: একটা সসীম, একটা অসীম আবৃত, একটা অসীম অনাবৃত। আবৃত্ত মানে হচ্ছে যেটা রিপিট হবে, অনাবৃত্ত মানে যেটা রিপিট হবে না, দুইটাই অসীম। আর একটা আছে সসীম। সসীম এরকম 2.5488, এটা শেষ হয়ে গেল। আর অসীম যেমন 3.454545 রিপিট হলো, এটাকে বলা হবে আবৃত্ত। যেটা রিপিট হবে না সেটাকে বলা হবে হচ্ছে অনাবৃত্ত। এই অনাবৃত্ত গুলোই হচ্ছে কি বলে, অমূলদ সংখ্যা। ঠিক আছে। তো দশমিকের প্রাথমিক আলোচনা আমাদের মোটামুটি শেষ। আমরা এখন যেগুলো বিগত সালে পরীক্ষায় এসেছে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে। তো প্রথমে একটা প্রশ্ন আসছে যে একটি লম্বা দণ্ডের 5 ভাগের 2 অংশ নীল, 4 ভাগের 1 অংশ হলুদ এবং 3 ভাগের 1 অংশ লাল রঙে আবৃত, অবশিষ্ট অংশ 2 ফুট হলে দণ্ডটির
হচ্ছে দৈর্ঘ্য কত। আচ্ছা, তো দণ্ডটির দৈর্ঘ্য আমি ধরে নিব হচ্ছে এক্স। আমরা সমীকরণের মাধ্যমে করব। দণ্ডটির দৈর্ঘ্য, আপনারা সবচেয়ে ভালো হয় কি, এইগুলো অঙ্ক যখন করবেন এক্স ধরে করার থেকেও একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে, এই যে এখানে আপনার যেগুলো থাকে না নিচের হরগুলো, এই হরগুলো লসাগু করে নিতে হয়, তাহলে খুব সুবিধা হয়। আপনি দেখেন এখানে 5, 4 আর হচ্ছে 3, ঠিক আছে। এটা যদি আপনি লসাগু করে নিয়ে করেন তাহলে আরো সুবিধা হবে। আর যদি মনে করেন না আমি এর মধ্যে যাব না, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য ধরে নিলেন হচ্ছে এক্স কি ফুট। ওকে, এখন এই এক্স ফুট থেকে আপনার হচ্ছে প্রশ্ন মতে তাহলে আমরা লিখব এই এক্স ফুট থেকে এক্স এর হচ্ছে প্রথমে বাদ যাবে কত, 2/5 ভাগ, তারপরে হচ্ছে 4 ভাগ, তারপরে হচ্ছে 3 ভাগ। এগুলো সব বাদ দিলেন, মানে টোটালটা এক্স, সেখান থেকে নীল হলুদ আর লাল বাদ দিলেন, আর বাদ বাকি থাকলো হচ্ছে 2 ফুট। ওকে, তাহলে এখানে আপনার হচ্ছে এটা লসাগু করে নেন। লসাগু করলে কত হবে, 60 হবে, তাই না? 60 হলে এটা 12 দোকানে 24 এক্স প্লাস 15 এক্স প্লাস হচ্ছে 20 এক্স সমান সমান 2। বা এখানে 60 যদি রাখেন তাহলে আপনার 60 এক্স, 24, 20, 30 আর হচ্ছে আপনার কত, 30, 50 আর 59, তাই না? 59 এক্স সমান সমান 2। তার মানে এক্স এর মান হচ্ছে 120, অর্থাৎ দণ্ডটির টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 120 ফুট। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, এক্স এর মান যেহেতু বের হয়ে গেল, তাই এটা লসাগু করলেই আপনার হয়ে যাবে। এই প্রশ্নটা সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে 2022 সালের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্র্যাকটিস করবেন। সবাই বুঝছেন তো? কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, নেক্সট চলে যাই। এখানে বলছে একটা খুঁটির অর্ধাংশ আছে মাটির নিচে, 1/3 আছে পানির মধ্যে, আর 12 ফুট আছে পানির ওপরে। খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে ওই একইভাবে করবেন। এটা রপ্তানি উন্নয়ন বোর্ডের প্রশ্ন। দৈর্ঘ্য ধরলেন এক্স ফুট। হ্যাঁ, এক্স ফুটের আপনার প্রশ্ন মতে তাহলে আমরা লিখবো হচ্ছে কি, এই এক্স ফুটের থেকে এক্স এর অর্ধেক, অর্ধেক বাদ দিবেন। এটা আছে হচ্ছে কি, এক্স এর অর্ধেক বাদ দিবেন, এটা আছে আপনার মাটির নিচে। আর 3/1 ভাগ বাদ দিবেন, এটা আছে পানির নিচে। এই বাদ দিলে 12 ফুট হবে। বা এটা তাহলে 6 লসাগু হবে, তাহলে 6 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 এক্স সমান সমান 12। বা এক্স এর মান হচ্ছে 6 × 12 = 72। তার মানে টোটাল খুঁটিটা হচ্ছে 72 ফুট। ঠিক আছে। হুম, এ সবাই বুঝতে পারছেন এটা? আপনাদের কোনো কনফিউশন থাকলে রেসপন্স করবেন। মানে আমাদের টোটাল হচ্ছে এক্স ফুট, তাই না? এক্স ফুটের থেকে আপনার প্রথমে এই যে বলছে অর্ধেক মাটির নিচে, তাহলে অর্ধেক মানে এর অর্ধেক, অর্ধেক মানে 2 ভাগ, এটা মাটির নিচেরটা বাদ দিলাম। এরপরে বলছে তৃতীয়াংশ মানে 3 ভাগ, এটা বাদ দিলাম যেটা পানির মধ্যে। আর বাদ বাকি তাহলে এই দুটা বাদ দিলে বাদ বাকি থাকে 12 ফুট যেটা পানির ওপরে। আচ্ছা, নেক্সট পয়েন্টটাতে চলে যায় তাহলে। বলছে আব্দুল মালিক তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। অবশিষ্ট অংশ, অবশিষ্ট সম্পত্তির 50% পুত্রকে এবং 25 অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন তার সম্পত্তির মূল্য আছে হচ্ছে 3,15,000 টাকা। আব্দুল মালিকের আহ, সম্পত্তির মোট মূল্য কত? আচ্ছা, তা আব্দুল মালিক মোট যে সম্পত্তি তার মানে 0.12% মানে আপনার হ্যাঁ এইটুকু দিয়ে দিছে, তার ওয়াইফকে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে তার এই 0.12%, 125 দিয়ে দিছে অবশিষ্ট সম্পত্তি। তাহলে স্ত্রীকে দেওয়ার পর তার অবশিষ্ট থাকলো কত? স্ত্রীকে দেওয়ার পর, হ্যাঁ, থাকে কতটুকু থাকবে? টোটাল সম্পত্তিতে এক অংশ, এক অংশ থেকে 0.125 দিয়ে দিছে, তাহলে কত থাকবে? আপনার হচ্ছে আহ 87.75, হচ্ছে 75, তাই না? 87
0.875 থাকবে, তাই না? হুম, আমার তো তাই হবে, 0.875 থাকলো। বুঝতে পারছেন, মোট সম্পত্তি 0.87 থাকলো, 875 থাকলো, এই এত অংশ অবশিষ্ট থাকলো। এখন বলছে এর আবার হচ্ছে 50% দিল পুত্রকে, এর অর্ধেক দিল হচ্ছে পুত্রকে। হুম। তাহলে আমাদের মানে মোট যে সম্পত্তি তার এইটুকু হচ্ছে আপনার থাকলো। হ্যাঁ, আমরা মোট সম্পত্তিটা ধরে নেই। মোট সম্পত্তি হচ্ছে এক্স অংশ। তাহলে এক্স এর থাকলো কতটুকু? 875। হ্যাঁ, তাহলে অর্থাৎ, হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন মতে এই 875 এর, এই যে আমাদের মোট সম্পত্তির এক্স এর 0.875 এটা আমাদের হাতে আছে। এইটার আবার অর্ধেক দিয়ে দিছে হচ্ছে এটার থেকে, আবার কি করলো, এটার অর্ধেক দিয়ে দিল। হুম। হচ্ছে, তাহলে এক্স এর আহ, গুণন 0.875 যেটা, এটার অর্ধেক দিয়ে দিল তার কি, পুত্রকে। আচ্ছা, এবং বাদ বাকি 25 অংশ দিয়ে দিল হচ্ছে তার কন্যাকে। মানে এক্স গুণন 0.875, এইটার হচ্ছে 4/1 দিয়ে দিল তার কন্যাকে। দেওয়ার পরে তার কাছে থাকলো 3,15,000। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে আমাদের মোট যে সম্পত্তি তার ওয়াইফকে দিয়ে দিল 12.5%, তাহলে 875 যেটা থাকলো সেইটার আবার অর্ধেক দিল তার কন্যাকে, না পুত্রকে, আর বাদ বাকি 4/1 দিল তার কন্যাকে। দেওয়ার পরে আবার দেখলো তার 3,15,000 টাকা সম্পত্তি থাকে। এই সবাই কি ইকুয়েশন বুঝতে পারছেন? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, না কারো সমস্যা না থাকলে খুব ভালো, তাহলে আমার কাজটা দ্রুত আগাবে। কেউ যদি কনফিউশন থাকে, 1 থেকে বিয়োগ মানে ওই যে 100% হয়, টোটাল টোটাল হয় 100%। 100% মানে 1 থেকে বিয়োগ হবে। হ্যাঁ, সোহেল রানা। হুম। স্যার, হুম। স্যার এই যে স্যার এই যে এটা ফোর ফোর স্যার, এটা বুঝিনি স্যার। ওর মানে 25%। স্যার এখানে তো বলছে ওরা 25%, আমি যদি 25 লিখি তাহলে কি সমস্যা হবে স্যার? না, সমস্যা হবে না। এটা এটা আরেক ভাবে লিখতে পারেন। আমি একটু আপনাকে বোঝাই দেই। এটা একটু সহজ ভাবে যদি আপনি লেখেন, ধরেন এটা আমি কেটে দিলাম, দিয়ে আপনার সহজ কথা হচ্ছে কি, আপনার এই যে আহ, এখানে তো এই যে টাকাটা ছিল, তার 50% দিল তার পুত্রকে, আর 25% দিল তার কন্যাকে। চলে গেল কয় পার্সেন্ট বলেন তো? 75% চলে গেল না? তাহলে থাকবে কত পার্সেন্ট? আর 25% থাকবে। তাহলে এই 25% সমান সমান 3,15,000, এটা লিখলেও হবে। একই কথা। এটা বুঝতে পারছেন যে আমাদের টোটাল যে টাকা তার হচ্ছে 50% ওয়াইফকে দিল, 25% কন্যাকে দিল, তাহলে 75% চলে গেল 100%-এর মধ্যে। তাহলে আমার যে সম্পত্তি তার অবশিষ্ট থাকলো 25%, সেটা হচ্ছে 3,15,000 টাকা। এভাবে করলেও হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করলেও মানে আপনার কাজটা সহজে হয়ে যাবে। বা এখান থেকে তাহলে আপনার হচ্ছে এক্স গুণন 0.875, 25%, এই যে 25/100 লিখবেন। হ্যাঁ, সমান সমান 3,15,000 টাকা। ওকে, এরপরে আসি। তাহলে এখানে এক্স এর মান, সম্পূর্ণ সম্পত্তি, হ্যাঁ সম্পূর্ণ সম্পত্তি এক অংশ লিখলেও হবে, না লিখলেও হবে, ওইটা একই কথা। ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ মানে এক অংশ। হ্যাঁ, এটা গুণন 100 আর ভাগ হচ্ছে 0.875 ভাগ 25। এই তো, এটা এখন কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে। 0.875-এর এই পয়েন্টটা তুলে দিবেন, এখানে লিখবেন তাহলে 1,000। এবার আমরা কাটাকাটি করব, 25 দিয়ে এটাকে কাটলে হবে 4। তারপরে এটাকে আপনি যদি, হ্যাঁ, মানে 25 দিয়ে কাটেন, তাহলে 25 দিয়ে 4 40 হবে। এটাকে 25 দিয়ে কাটলে 3 25 75, তাই না? তাহলে এটা হবে 3 25 75-এর 3 নিচে নামলো, আর হচ্ছে থাকলো আপনার কত, আহ ও, হচ্ছে আবার 125, তাই না? তাহলে 5 25 হবে। হ্যাঁ,
এখন এই 35 দিয়ে এটাকে কেটে দেন। 35 দিয়ে আপনার কাটলে হচ্ছে আহ, এটা 9 35-এ 315, তাহলে 9,000। 9,000, তাহলে 9,000 আর 40 গুণ করলে 4 নং 36, তাই না? 36 দিয়ে 4টা শূন্য, তার মানে 3,60,000 টাকা তার টোটাল সম্পত্তি। নাকি ভুল করলাম আমি? না না, আরো 4 আছে, এর সাথে আরো 4 গুণ আছে, সরি। এই যে 9,000 4 গুণ আছে, তাহলে 4 গুণ করলে 3,60,000, 4 গুণ করলে আবার 144 হবে। অর্থাৎ 144 দিয়ে আপনার 4 শূন্য, তাহলে 14,40,000 টাকা টোটাল সম্পত্তি। এইভাবে কাটাকাটি করলে হয়ে যাবে। এই প্রশ্নটা ক্লাস 6-এর, হ্যাঁ। এটা আপনার ওই আগের বইয়ে 6-এ ছিল, এবারও আছে, 6-এর বইয়ে আছে। ক্লাস 6-এর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা একটু খেয়াল করবেন। কারো কোনো কনফিউশন থাকলে এটা জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আচ্ছা, পরেরটাতে চলে যায়। রহিম সাহেবের কাছে 24,000 টাকা আছে, তিনি 12/5 অংশ এতিমখানায় দিল, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দিল, তার কাছে আর কত টাকা থাকলো? হুম। তাহলে হচ্ছে এতিমখানায় কত টাকা? এতিমখানায় আপনার, আপনি একবারে হচ্ছে অবশিষ্টটা বের করে নিতে পারেন। অবশিষ্ট, হুম। অবশিষ্ট মানে এক অংশ থেকে আপনার এইটা বাদ যাবে, আর এই দুইটা বাদ যাবে টোটাল অংশ থেকে। তাহলে এখানে লসাগু কত হবে এটা? এটা লসাগু হবে আপনার হচ্ছে 24। তাহলে 10 আর হচ্ছে এটা 9। হুম। তাহলে 1 - এটা 19/24, তাহলে এটা বিয়োগ করলে 5/24। এই 5/24 অংশ টাকা তার হাতে থাকলো, হ্যাঁ। এখন বলছি সেটা কত টাকা? তাহলে টাকার পরিমাণ হচ্ছে এই যে 24,000 টাকা হচ্ছে 5/24, তাহলে এখানে হচ্ছে 1,000, 5,000 টাকা। এটা দিয়ে কেটে দিলে 1,000, তাহলে 5,000 টাকা তার হাতে থাকলো, হ্যাঁ। এভাবে বের করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি এতিমখানারটা আগে বের করব, শিক্ষা প্রতিষ্ঠানেরটা বের করব, করে তারপরে বিয়োগ করব, সেটা আপনি করতে পারেন, হ্যাঁ। যেমন এতিমখানারটা বের করলে এখানে হবে কত? 10,000, আর এটা হবে 9,000, 19,000 টাকা, আর বাদ বাকি 5,000 টাকা থাকলো, একই কথা। হ্যাঁ, ডিরেক্ট বের করলেও হবে। এভাবে আপনি বিয়োগ করে দিলেও সহজেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বাংলা একাডেমির একটা প্রশ্ন আসছে। বলছে মারুফ সাহেব তার অতিক্রান্ত মোট পথের অর্ধেক মেট্রো রেলে, 5/2 অংশ বাসে, বাকি অংশ হেঁটে গেলেন। বাকি অংশ হেঁটে গেলেন, তিনি হেঁটে 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে মারুফ সাহেবের অতিক্রান্ত মোট দূরত্ব কত? আচ্ছা, তো মোট দূরত্বটা আপনি ধরে নেন x কিলোমিটার। তাহলে প্রশ্ন মতে, হুম, আপনার এই যে x কিলোমিটার, এখান থেকে আপনার বাদ যাবে কি কি? সে অর্ধেক গেল মেট্রো রেলে, তার মানে এক্স এর অর্ধেক বাদ দেন, মেট্রো রেলটা বাদ দেন। এরপরে অর্ধেক গেল বাসে, না, 5/2 ভাগ, তার মানে এইটুকু গেল বাসে, বাদ দেন। এই দুইটা বাদ দেওয়ার পরে বাকি অংশ গেল হচ্ছে আহ, মানে হেঁটে। সেই বাকি অংশ কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার, তাহলে এটা সমান সমান 1.5। এটা বুঝছেন সবাই? বাকি অংশ মানে এটা 1.5। ওকে, তাহলে তাহলে এখান থেকে আমরা লসাগু করতে পারি কত? এটা 10 লসাগু হবে। 10x - 5x - 4x সমান সমান 1.5, তাহলে এটা হচ্ছে কত? 9x, তাই না? 9x, আর এটা হচ্ছে, সরি, 9x তো বাদ যাচ্ছে, শুধু একটা এক্স থাকে। একটা এক্স সমান সমান এটা 15, তার মানে তার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। হুম। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। সবগুলো একই কথা মানে। আচ্ছা, এরপরটাতে আসি। বলছে ভগ্নাংশের মধ্যে কোনটা সবচেয়ে ছোট? তো এইটা বের করার ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষা আপনারা যে পদ্ধতি অবলম্বন করবেন, প্রথমে নিচের গুলোর আগে একটা হচ্ছে আপনি লসাগু করবেন। কি কি আছে এখানে? 4 আছে, 9 আছে, 12 আছে, 18 আছে। তো প্রথমে আমরা এটাকে 2 দিয়ে দিব, তাহলে এটা 2, এটা 9, এটা 6, এটা 9, ঠিক আছে।
আবার 2 দিয়ে দিব, তাহলে এটা 2, এটা 9, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। এবার আমরা 3 দিয়ে দেবো, তাই না? তাহলে 2, এটা 3, এটা 1, এটা 3। তাহলে আবার 3 দিয়ে দিলে 2, 1 আর 1। তাহলে লসাগু হচ্ছে 4, 3 4 12। আহ না দাঁড়ান, এটা কি এখানে হয়ে গেছে, এটা 1 হবে স্যার, এটা 1 হয়ে যাবে। হুম। তাহলে এখানে আপনার হচ্ছে এটা 1 1 1। 3 তিরিকা 9, 4 নং 36। হুম। তাহলে লসাগুটা হলো হচ্ছে 36। তাহলে আমরা লিখবো 4 9 12 আর 18, এর লসাগু কত? 36। লসাগু হচ্ছে 36। এখন এইগুলো আপনাকে সিরিয়ালি সাজাতে হবে। 3/4, 5/9, তারপরটা কত? 7/12। হ্যাঁ। আর আরেকটা আছে হচ্ছে কত? 11/18। হ্যাঁ, এগুলো লিখবেন। লেখার পরে প্রত্যেকটার সাথেই 36 গুণ করে দেবেন। এটার সাথেও 36 গুণ, এটার সাথেও 36 গুণ, এটার সাথেও 36 গুণ, এটার সাথেও 36 গুণ। ওকে। গুণ করার পরে কাটাকাটি করবে। তাহলে এটা প্রথমে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে এটা 9, তাহলে 3 নং 27। হ্যাঁ। এটা 9 দিয়ে কাটলে 4, মানে হচ্ছে এটা 20। এটা 3, তার মানে হচ্ছে 21। আর এটা 2, মানে হচ্ছে 22। তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে প্রথমটা, সবচেয়ে ছোট কোনটা? এইটা। মানে আমাদের এই যে যেটা 20 হলো, এইটা সবচেয়ে ছোট। এই যে এইটা, এটা আমাদের 20 রেজাল্ট হয়েছে না? যেটা রেজাল্ট ছোট সেটা ভগ্নাংশ ছোট, যেটা রেজাল্ট বড় সেটা ভগ্নাংশ বড়। হ্যাঁ। তাহলে আমাদের উত্তর হবে 5/9। ঠিক আছে। এটা হচ্ছে এই অঙ্ক করার মানে বেসিক নিয়ম। এছাড়া বিভিন্ন পদ্ধতি বাজারে প্রচলিত আছে, আপনারা যদি সেগুলো মনে করেন করতে পারেন। তবে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ম। প্রথমে আগে হরগুলো লসাগু বের করে নিয়ে গুণ করে, যেটা বড় হবে সেটা বড়, যেটা ছোট হবে সেটা ছোট। ঠিক আছে। আচ্ছা। এরপরে আমরা চলে আসি, যে বলছে দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে 8 পূর্ণ 5/18। একটা ভগ্নাংশ যদি 3 পূর্ণ 15 হয়, তাহলে অপর ভগ্নাংশটা কত? হুম। তার মানে ব্যাপারটা এরকম যে দুইটা ভগ্নাংশ গুণ করছে। হ্যাঁ, একটা হচ্ছে 3 পূর্ণ 1/5 গুণন অপর। অপরটা কত সেটা আমরা জানি না। এই দুইটা গুণ করে হয়েছে 8 পূর্ণ 5/18। এটা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে বা এটা কত হবে? 3 5 15, 1 16/5 গুণন হচ্ছে অপরটা। আর এখানে হচ্ছে 18। তাহলে হচ্ছে আপনার 8 18 কত হয়? 18কে আপনি যদি 72, 4 18 72, আর 72 144, তাই না? তাহলে 8 18 144, আর 5 149। 149/18। আচ্ছা, বা এখানে আপনি লিখতে পারেন অপরটা কত? অপরটা ওই পাশে নিয়ে গেলেন, এটা উল্টায় যাবে। তাহলে 149 গুণন হবে উপরে 5, আর এখানে 18 গুণন হবে নিচে 16। এইটা আমরা এখন কাটাকাটি যদি করতে পারি করব, না পারলে আমরা হচ্ছে গুণ করে ফেলবো। এখানে কাটাকাটি করার মতো আর নাই মনে হয়, কারণ বেশিরভাগই 5 যেহেতু মৌলিক সংখ্যা। তাহলে এটা আমরা যদি গুণ করি, 5 নং 45-এর হচ্ছে আপনার 5, হাতে থাকে আমার 4, 20 আর 4 24, হাতে থাকলে 2, 5 1 5 আর 2 7। আর নিচেরটা হবে হচ্ছে আপনার 18 আর 16 গুণ করলে আহ, হচ্ছে 288। এই তো, এইটা ভগ্নাংশ। ওকে, এটা অ্যান্সার হবে। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা। হুম। শফিকুল বলছে কি এটা ভাগ করলাম, তেমন তো কিছু করি নাই। মানে এটা গুণফল ছিল। মানে আপনার এখানে দেখেন, এই যে এটার অপর ভগ্নাংশ গুণ করে 8 পূর্ণ 5/18 হলো। তাহলে এটা পূর্ণ ভাঙালাম, 3 5 15 16/5। আর এটা 149/18। এখন এটা নিচে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে আপনার হচ্ছে 5টা উপরে যাবে, 16টা নিচে চলে আসবে। হ্যাঁ, এই তো গুণ করলে হয়ে যাবে। এই দুটা গুণ করে উপরে লিখলাম, এই দুটা গুণ করে নিচে। এটাই উত্তর। আচ্ছা, এর পরেরটাতে যাই।
এটা করবেন, 8 নম্বরটা করবেন, এটা খুব সহজ অঙ্ক, এটা আমি আর করলাম না। এরপরে এই প্রশ্নটা দেখেন, বলছে ভিন্ন ধারণ ক্ষমতা বিশিষ্ট দুইটা জারে, এটা মনোযোগ দিবেন, এটা কিন্তু একটু পরে আর হবে না, মনোযোগের বাইরে গেলে আপনি ক্লাপস করবেন। ভিন্ন ধারণ ক্ষমতা দুইটি জারে সমান সমান পরিমাণ পানি ঢালা হলো, একটা 3/1 পূরণ হলো, একটা 4/1 পূরণ হলো। যদি ধারণ ক্ষমতা কম ধারণ ক্ষমতা সম্পন্ন জারের পানি বেশি ধারণ ক্ষমতা জারের ঢালা হয়, তাহলে বেশি ধারণ ক্ষমতা জারের কত অংশ পানি পূর্ণ হবে? আচ্ছা, এখানে দুইটা বালতি আছে। হ্যাঁ, এখানে দুইটা বালতি আছে, বুঝতে পারছেন? বালতি দুইটা আপনাকে একটু চিত্র আকারে দেখাই। এটা একটা বালতি, এটা একটা বালতি। হ্যাঁ, আর হচ্ছে এখানে এটা একটা বালতি। এই দুইটা বালতি এখানে আমরা ড্র করলাম। এখন দেখেন, বলছে ধারণ ক্ষমতা হচ্ছে দুইটার হচ্ছে ভিন্ন। হ্যাঁ, ঠিক আছে। হুম, আহ, তাহলে এখন বলছে যে মানে দুইটা বালতি বড় সাইজ, ছোট একটা, একটা বড়। ঠিক আছে। আচ্ছা, এখন পানি ঢালছেন, মানে সমান পরিমাণ পানি ঢালছেন, সেটা 1 লিটার হোক বা 2 লিটার হোক বা 3 লিটার হোক বা যাই হোক, পানি ঢালছেন আপনি। ঠিক আছে। পানি ঢালার ফলে কি দাঁড়ালো? পানি ঢালার ফলে একটা 3/1 পূরণ হয়েছে, আর একটা 4/1 পূরণ হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ, এখন বলছে যে যদি আপনি ছোটটার পানি যদি বড়টাতে ঢালেন, তাহলে হচ্ছে মানে বেশি যেটা ধারণ ক্ষমতা জারের কত অংশ পূরণ হবে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমরা কয় লিটার পানি ঢালবো। আপনি মনে করি, আপনি মনে করেন যে 1 লিটার পানি ঢালি, হ্যাঁ তাও হবে, বা 2 লিটার পানি ঢালি তাও হবে, মানে এরকম বা যেটা খুশি আপনার। তা আমি 1 লিটার ধরেই করে দেখাই আপনাদের সহজে। মনে করি 1 লিটার পানি ঢালবো। হ্যাঁ, 1 লিটার পানি ঢালা হলো। ঠিক আছে, ঢালা হলো। এখন দেখেন, যদি 1 লিটার পানি ঢালেন, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 3/1 পূরণ হলো, মানে এই বালতিতে ধরেন ঢালছি, 3/1 পূরণ হলো, মানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে এখানে 1 লিটার, এখানে 1 লিটার, 1 লিটার, তাহলে এটার ধারণ ক্ষমতা হচ্ছে কয় লিটার? এটার ধারণ ক্ষমতা 3 লিটার নাকি? এটার ধারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার। এটুকু বুঝতে পারছেন তো? আমি যদি 1 লিটার ঢালার পরে 3/1 পূরণ হয়, তাহলে এটার ধারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার। আচ্ছা, আর এইটাতে এসে কি ঘটনা ঘটছে? বড়টাতে এসে, বড়টাতে বলছে হচ্ছে 4/1 পূরণ হলো, মানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, মানে 1 লিটার এখানে ঢাললেন, 4/1 পূরণ হলো, তাহলে এটার ধারণ ক্ষমতা কত হবে? এটার ধারণ ক্ষমতা হচ্ছে 4 লিটার। 4 লিটার, বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে বড়টার ধারণ ক্ষমতা 4 লিটার, ছোটটার ধারণ ক্ষমতা 3 লিটার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন বলছে এই ছোটটার যে পানিটা আছে এটাকে নিয়ে এসে এর মধ্যে ঢাললেন। এখানে 1 লিটার আছে, এই 1 লিটারও নিয়ে এসে এর মধ্যে ঢাললেন, তাহলে কয় লিটার হলো মোট? এখানে 2 লিটার। এখানে 1 লিটার, এই 1 লিটার আর এখানে থাকবে না, এটাকে নিয়ে এসে বড়টার মধ্যে ঢাললেন, তাহলে 2 লিটার হলো। হ্যাঁ, এই যে 2 লিটার হলো, এখন ওনারা বলছে যে এই 2 লিটার টোটাল ধারণ ক্ষমতার হচ্ছে কত, তাহলে পানির অংশটা কত হবে? পানির অংশটা হবে হচ্ছে আপনার, এখানে হচ্ছে 2 লিটার, কয় লিটারের মধ্যে? 4 লিটারের মধ্যে আপনার 2 লিটার ঢাললেন, তাহলে অর্ধেক। বুঝতে পারছেন? অর্ধেক অংশ। এই সবাই বুঝতে পারছেন? এটার ধারণ ক্ষমতা 4 লিটার ছিল, যার মধ্যে আপনি 2 লিটার ঢালছেন, তাহলে কতটুকু হলো? অর্ধেক হলো। বলছে কতটুকু পূরণ হবে? অর্ধেক পূরণ হবে। হ্যাঁ, এই সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। 10 নম্বরে আসেন, এই প্রশ্নটা একটু পিকুলিয়ার আছে। আচ্ছা, আকলিমা কিছু বলতে চাচ্ছিল, দেখি আকলিমার সাথে একটু কথা বলি। দাঁড়ান আকলিমা।
হ্যাঁ ক্লিমা বলেন। হ্যাঁ ক্লিমা, আনমিউট করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, স্যার বলেন। অঙ্কটা ভেঙে করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অঙ্কটা একটু ভেঙে ভেঙে করে দেন, টোটাল করে দেন, লিখে সম্পূর্ণ করে দেন স্যার। ও আচ্ছা, না, লিখে তো করে দিলাম। হ্যাঁ, লিখিত ভাবে লিখলেই হবে যে আপনার 3 লিটার ঢাললে, মানে 1 লিটার ঢাললে 3 ভাগের 1 ভাগ পূরণ হবে, সুতরাং ধারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার। হ্যাঁ, আর আপনার ওটা লিখবেন হচ্ছে যে ধারণ ক্ষমতা 4 লিটার। তাহলে মোট আপনার এটার 1 লিটার ওখানে তাহলে 2 লিটার হবে। আপনার আমার শীট পেয়েছেন কি আপনি? জি স্যার, পাইছি। হ্যাঁ, শীটে দেখেন দেওয়া আছে, শীটের ওইভাবে লিখলেই হবে। হ্যাঁ, শীটে আমি ও হয়তো কয় স্যার, লিটার ধরছিলাম, মানে 4 লিটার ধরছিলাম, ওইভাবে ডিটেলস লিখে ওখানে আপনার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, করবেন, লিখিত তো এভাবে করলে হবে। এরপরে আমি এই যে অফিসের এই অঙ্কটা দেখাই, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট এটা বেশিরভাগ স্টুডেন্টকে বোঝানো যায় না, খুব কষ্ট হয় এটা বোঝাতে। এটা আপনাকে অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করে কাজটা করতে হবে। হ্যাঁ, বলছে একটা অফিসের 3 ভাগের 1 অংশ কর্মচারী মহিলা, মহিলাদের অর্ধেক বিবাহিত, এবং বিবাহিত মহিলাদের আবার 3 ভাগের 1 ভাগের সন্তান আছে। বুঝতে পারছেন কথা? হুম। পুরুষদের আবার 4 ভাগের 3 ভাগের বিবাহিত, বিবাহিত পুরুষদের 3 ভাগের 2 ভাগের সন্তান আছে। তাহলে কর্মচারীদের কত অংশের সন্তান নাই? হুম, একটা প্রশ্ন বুঝছেন? প্রশ্ন না বুঝলে জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা বিষয় এখানে খেয়াল করার বিষয় আছে। আমি একটা একটা করে লিখি, জুয়েল একটু খেয়াল করেন। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে কি কি, দেখেন আমাদের মোট কর্মচারী কতজন। হ্যাঁ, মোট কর্মচারী কতজন, প্রথম কথা। মোট কর্মচারী কতজন, তার ভিতরে আমাদের নারী কতজন, নারী এখানে মহিলা লেখা ছিল, আচ্ছা একই কথা, বা অবলিক লিখি, হ্যাঁ কনফিউশন হয়। আর হচ্ছে পুরুষ কতজন, ঠিক আছে, পুরুষ কতজন। আচ্ছা, এরপরে হচ্ছে এই এদের আবার 2টা ভাগ আছে। একটা হচ্ছে বিবাহিত, বিবাহিত মহিলা, হ্যাঁ, বিবাহিত মহিলা, ঠিক আছে, আর বিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আবার সন্তান আছে, তাহলে সন্তান আছে, সন্তান আছে, পুরুষের হচ্ছে সন্তান আছে কতজনের, সেটা আমরা হচ্ছে এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি সন্তান নাই কতজন সেটা বের হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। আচ্ছা, এখন আমরা একটা একটা করে পড়বো আর এখানে বসাবো, আপনারা একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। হ্যাঁ, 2-3 জন খুব বিরক্ত হয়ে ক্লাস থেকে চলে গেছে, অধৈর্য হলে বিপদ। হুম। আপনার রিকভারির জন্য ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, মানে আপনি যদি রিকভারি করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো কিছুতে তাড়াহুড়া করা বা কোনো কিছু এ করলে হবে না। এখন ক্যান্সারের যখন কেমোথেরাপি দেয় প্রথমে, রোগী তো খুব বিরক্ত, ধৈর্য ধরতে চায় না, কিন্তু সুস্থ হতে হলে তাকে তো সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করার মানে মন মানসিকতা না থাকলে পড়াশোনা হয় কোনোদিন? আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি না, টানা 4 ঘন্টা 5 ঘন্টা করে একটানা স্যাররা ক্লাস নিত। হ্যাঁ, এখন কি করতে হবে, উপায় কি? জানতে হলে শিখতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, তাছাড়া উপায় আছে কোনো? আচ্ছা, এখানে আসি। তো দেখেন, প্রথমে ওনারা বলছে একটা অফিসের 3 ভাগের 1 ভাগ। আহ, আচ্ছা, শীট তো আমি গ্রুপে দিচ্ছি, আচ্ছা গ্রুপে যদি কেউ না থাকেন পার্সোনালি যোগাযোগ করবেন। একটা অফিসের 3 ভাগের 1 ভাগ কর্মচারী মহিলা, মহিলাদের অর্ধেক বিবাহিত, বিবাহিত মহিলাদের আবার 3 ভাগের 1 ভাগের সন্তান আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা,
আমি প্রথমে সন্তান আছে কয়জন, মহিলাদের মহিলাদের সন্তান আছে কয়জন, এখান থেকে উপরের দিকে যাব, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। দেখেন, আমি ধরে নিই সন্তান আছে হচ্ছে এক্স জনের, তাহলে বিবাহিত হবে 3x জন, বিবাহিত হবে 3x জন। কেন বলেন তো? যদি x জনের সন্তান থাকে তাহলে বিবাহিত কেন 3x হবে? বলছে বিবাহিতদের 3/1 ভাগের সন্তান আছে, তাহলে এই যে বিবাহিত যে 3x হলো, এটার আপনার 3 ভাগ করেন তাহলে x হয়, এই জন্য আমি এটা নিলাম। হ্যাঁ, তাহলে সন্তান যদি x জনের থাকে তাহলে বিবাহিত মহিলা হচ্ছে 3x জন। আবার বলছে মহিলাদের অর্ধেক বিবাহিত। হ্যাঁ, মানে মহিলা যা আছে তার বিবাহিত মহিলা অর্ধেক, তার মানে এখানে হবে কত, 6x, 6x। বুঝতে পারছেন কথা এবার? মানে এই 6x এর অর্ধেক করলে হবে 3x যারা বিবাহিত, এর আবার 3/1 ভাগ করলে হবে x যাদের সন্তান আছে। ওকে, আচ্ছা। এরপরে এরপরে আবার কি বলছে, যে মোট কর্মচারী 3/1 ভাগ হচ্ছে মহিলা, তাহলে মোট কর্মচারী হবে হচ্ছে 18x জন। কেন 18x জন? কারণ এর 3/1 ভাগ করলে 6x হবে, সেটা মহিলা। মহিলার আবার অর্ধেক বিবাহিত, সেটার অর্ধেক করলে 3x হবে, এটা হচ্ছে বিবাহিত। এর আবার 3/1 ভাগ করলে হবে সন্তান আছে। আপনারা এই এই সিকোয়েন্স বুঝলেন? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। তাহলে আমাদের মোট কর্মচারী আছে 18x, যার মধ্যে মহিলা আছে 6x, তাহলে পুরুষ হবে কয়জন, 12x। 6x যদি মোটের মধ্যে 6x যদি ইয়ে হয় তাহলে পুরুষ হবে 12x। পুরুষের কথায় আসি, পুরুষের 4/3 ভাগ হচ্ছে বিবাহিত, মানে বিবাহিত হবে এটার 4/3 ভাগ, মানে 9x, এটা হচ্ছে বিবাহিত। বিবাহিতের আবার 3/2 ভাগের সন্তান আছে, তাহলে সন্তান হবে এটা 3/2 ভাগ, মানে 6x। বুঝতে পারছেন? হুম। এই সিকোয়েন্স বুঝলেন? যে মানে আমাদের মোট কর্মচারী আছে হচ্ছে 18x জন, যার মধ্যে নারী হচ্ছে 6x, তাহলে পুরুষ হবে 12x। 12x এর আবার 4/3 ভাগে, যে বলছে 4/3 ভাগ বিবাহিত, বিবাহিত বের করলাম 9x। বিবাহিতদের আবার 3/2 ভাগ সন্তান আছে, তো করলাম 6x, 3/2 ভাগ। এগুলো সবারই সন্তান আছে। হ্যাঁ, তাহলে মোট সন্তান আছে কতজনের? মোট সন্তান আছে, এটা x+6x, এইটা আর এইটা, এটা সন্তান পার্টি। হ্যাঁ, মানে 7x জনের। হ্যাঁ, এদের সন্তান আছে, তাহলে নাই কতজনের? মোট হচ্ছে আমাদের 18 জনের মধ্যে 7 জনের সন্তান আছে, তাই না? তাহলে সন্তান নাই হচ্ছে 18x - 7x, মানে এতজনের সন্তান নাই। হ্যাঁ, এই জনের সন্তান নাই। তো বলছে কত অংশ, তাহলে অংশটা কিভাবে লিখবো? অংশটা লিখবো সহজ কথা, আমাদের 18 জনের ভিতরে 11x জনের সন্তান নাই, এক্স এক্স উঠে গেল, 11/18, এটা হবে উত্তর। অর্থাৎ 18 জনের মধ্যে 11 জনের সন্তান নাই। আমাদের মোট সন্তান আছে 7 জনের, তাহলে সন্তান নাই 11 জনের। 11 জন কত কত অংশ বলছে, 18 জনের মধ্যে 11 জনের সন্তান নাই, তাহলে 18 নিচে 11 করে। ওকে, এই সবাই বুঝতে পারছেন? এই জন্য এটা আপনার খুব মনোযোগ দিতে হয় এবং নিজে বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে এটা হবে। খুব ভালোভাবে চেষ্টা করবেন, এটা পরীক্ষায় আসলে কিন্তু ওখানে গিয়ে আর মাথা ঘামাতে গেলে কোনোদিনই হবে না। আচ্ছা, এটা আমরা করব না, এইগুলো আপনারা বাসায় করবেন। এই সরল শিখাই দিছি, সরলের নিয়ম কি, কিভাবে করতে হয়, সেটা হচ্ছে বাসায় করে ফেলবেন। হ্যাঁ, বদমাশের নিয়ম অনুসারে সরল টরল এগুলো আর এখানে আমি করতেছি না। এই যে এগুলো খুব সহজ সহজ অঙ্ক। এটাতে আমরা চলে আসি। বলছে দুইটি সংখ্যার যোগফল 10 আর বিয়োগফল 2 হলে ছোটটা কত? একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, দুইটা যোগ করলে হবে 10। একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, বিয়োগ করলে হবে 2। তাহলে ছোট সংখ্যাটা বলছে, তার মানে আমরা যদি এই সমীকরণটাকে বিয়োগ করে দিই তাহলে কি হবে, এটা এটা কাটা যাবে। তাহলে 2y = হচ্ছে 12, তাহলে ওয়াই এর মান হচ্ছে
সরি, বিয়োগ না, তাহলে 12 কেন, এটা 8 হবে, তাহলে ওয়াই এর মান হবে 4। না না, স্বাস্থ্য সহকারী আছে সব পরীক্ষার জন্য, এগুলো আপনি একবার পড়লে সকল পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন, যে কোনো পরীক্ষায়। শুধু স্বাস্থ্য সহকারী পরীক্ষায়, স্বাস্থ্য সহকারী কিছু জেলায় খুব সহজ হয়েছে, কিছু জেলায় খুব কঠিন হয়েছে। হ্যাঁ, তাহলে ছোটটা হবে হচ্ছে কত, 4। আর যদি বড়টা কত হবে, বড় দুইটা সংখ্যার যোগফল 10, তাহলে বড়টা 6। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন কর অঞ্চলে আসছে। কর অঞ্চলে চাকরি অনেক ইয়ে না আপনার, কঠিন হয় না? তো সেখানে আবার একটা সহজ প্রশ্ন আসছে। বলছে যে কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে 35 হবে, তাহলে সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা আমি ধরলাম হচ্ছে এক্স। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর 1/3 মানে 3/1 প্লাস এক্স এর 4/1 চতুর্থাংশ, এই দুইটা যোগ করলে হবে 35। ওকে, তাহলে এখানে 12 লসাগু করে ফেলেন। তাহলে এটা 4x প্লাস 3x সমান সমান 35, বা এই পাশে লিখি, বা এটা 7x সমান সমান 35 ইন্টু হচ্ছে 12, বা এক্স এর মান 35 ইন্টু 12 ভাগ হচ্ছে 7। 7 দিয়ে এটা কাটলে 5, 5 12 হচ্ছে 60। তার মানে সংখ্যাটা হচ্ছে 60। ঠিক আছে। আচ্ছা, তো এই এই পর্যন্ত মূলত আমাদের আগের আগের শিটে ছিল। আমি আবার আজকে দুইটা মানে অঙ্ক অ্যাড করেছি, এই দুইটা। এটা অ্যাড করছি, এটার কারণ আছে। এই দুইটা হচ্ছে যে 25 সালের যে বই দিল সেদিন, ক্লাস 6 এর বইয়ে এই দুইটা অঙ্ক অ্যাড করছে, এবং অঙ্ক দুইটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। এই জন্য আমি আপনাদের এটাতে অ্যাড করছি, এই 25 সালের বই থেকে। হ্যাঁ, তো এই দুইটা একটু দেখেন। 25 সালের বই আসছে, এটা যেহেতু, তো আমার মনে হয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যদি আরো বাছাই করে যদি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনাদের শিটে শিটে আমি পরবর্তীতে দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ বই হিসাবে নিলে দিয়ে দিব, অসুবিধা নেই, আপনি আমাকে ফোন দিন। আচ্ছা, এখানে বলছে একটা পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। বালতির 4/1 পানি ভর্তি থাকলে তার ওজন হবে 5/1/4 কেজি। তাহলে খালি বালতির ওজন কত? হুম, সহজ প্রশ্ন না? এটা ক্লাস 6 এর প্রশ্ন আর কি। হ্যাঁ, তা আপনার ধরেন আপনি যদি হচ্ছে, হ্যাঁ, মানে প্রথমে হচ্ছে আপনি কি করলেন, ওনারা কি বলছে, বালতি, এটা বালতি আর হচ্ছে পানি, তাই না? বালতি আর পানি যোগ করলেন, কয় কেজি হবে? 16.5 কেজি। এই যে বলছে 16.5 কেজি, 16.5 কেজি, 16.5 কেজি, বুঝছেন? বালতি আর পানি যোগ করলে হবে হচ্ছে 16.5 কেজি। হ্যাঁ, আচ্ছা। তারপরে ওনারা বলল কি, যে হচ্ছে এরপরে বালতি, এই বালতির সাথে যদি আপনি কি করেন, পানি গোটাটা করা যাবে না, 4/1 যোগ করতে হবে, তাহলে হবে 5.5 কেজি। মানে পানির আপনার 4 ভাগ করে যদি যোগ করেন তাহলে হবে এরকম, এটা হবে। এই বুঝতে পারছেন কথা কি? হুম, সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কি না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, এটা আসতে পারে পরীক্ষায়। প্রথমে বলছে বালতি আর পানি দুইটা যোগ করলে হবে 16.5 কেজি। আর পরে বলছে যে বালতির সাথে যদি আপনি পানির গোটাটা যোগ করতে হবে না, পানি যদি 4/1 যোগ করেন তাহলে হবে 5/1/4 কেজি। এই দুইটা লাইন কি বুঝছেন সবাই? আচ্ছা, ওকে। তাহলে এখন আমাদের জানতে, 5.5 কেজি না, 5.5 কেজি না, মানে 5/1/4 আর কি, সহজ কথা। 5/1/4 মানে এটা হবে 5 দশমিক আপনার, আহ, এটা আমি এখানে লিখে ফেললেই ভালো হবে। 5/1/4, এটা মানে 5.25 হবে। হ্যাঁ, 5.25 হবে, মানে এটা ভাগ করলে 25 হবে না? 5.25 হবে। তো এটাকে 5.25 লেখাই ভালো মনে হয়, 5.25 লিখলেই সবচেয়ে ভালো হয়। 5.25 হবে। ওকে, আচ্ছা।
এখন এখন আমাদের জানতে চেয়েছে কি, ওনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে বালতির ওজন কত। তাহলে আপনারা এই সমীকরণটা আগে আমরা কি করব, বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে কি হবে, এটা 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 বিয়োগ হয়ে যাবে, বালতি বালতি কাটা। তাহলে এখানে পানি, পানি থেকে 4/1 বিয়োগ হয়ে গেলে এখানে কত হবে, 16.5 থেকে 5.25 যদি আপনি বিয়োগ করে দেন, হ্যাঁ, তাহলে পয়েন্টের জায়গায় পয়েন্ট নামলো, এটা 25, এটা হচ্ছে 11 পয়েন্ট, না, না, হ্যাঁ, 11.25, তাই না? 11.25। ওকে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 4/1 বিয়োগ হয়ে গেলে 4/3 থাকে, হ্যাঁ, 4/3 থাকে, সমান সমান 11.25। এই তো, তাহলে আমাদের হচ্ছে এটা, বা পানির ওজন, এটা আপনার হচ্ছে গুণ করে দিলে 45, 4 দিয়ে গুণ করলে ভাগ 3, তার মানে পানি আছে 15 কেজি। পানির ওজন 15 কেজি, তাহলে বলছে বালতির ওজন কত, 16.5 কেজি হলে বালতি কয় কেজি হবে? বালতি হবে 1.5 কেজি। পানির ওজন যদি 15 কেজি হয়, পানি সহ যদি 16.5 কেজি হয় বালতি, তাহলে বালতির ওজন হবে 1.5 কেজি। ঠিক আছে। আচ্ছা, এই সবাই বুঝছেন এটা? আজকে একটা সার্কুলার হয়েছে আপনার এই যে বাংলাদেশ ডাক বিভাগে, এটা একটু আবেদন করবেন সবাই। এগুলো পরীক্ষা দিলে কিন্তু চাকরি হবে। অবহেলা করা যাবে না। আচ্ছা, এরপরে আসি, এই প্রশ্নটা দেখেন, এটাও ক্লাস 6 এর বইয়ে 25 সালের প্রশ্ন। বলছে যে এক কৃষক 250 শতাংশ জমির 8/3 জমিতে ধান চাষ করছে, 12/5 জমিতে সবজি চাষ করছে, আর বাকি জমি হচ্ছে পতিত রাখছে, মানে চাষ করেনি। পতিত জমির পরিমাণ কত? প্রথমে এটা আগে বুঝি, পতিত জমির পরিমাণ কত। তাহলে পতিত জমি টোটাল হচ্ছে আমাদের 1 অংশ জমি, যার ভিতরে 8/3 হচ্ছে সে ধান চাষ করছে, আর 12/5 সে কি চাষ করছে, সবজি। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার কমন নেন, 24 লসাগু হবে। তাহলে এটা 24 মাইনাস 3 3 9, আর এটা 10। তাহলে 5/24 অংশ পতিত আছে, এত অংশ পতিত। হ্যাঁ, এটার আবাদ হয়নি। হ্যাঁ, তাহলে পতিত জমি কতটুকু হবে, এই 250 শতাংশের 5/24 অংশ। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে 125 ভাগ হচ্ছে এটা 12, তাহলে 25 25 625, তাই না? তার মানে 125 বা 625 12, এটা ভাগ করতে হবে। 625কে যদি আপনি ভাগ করেন, তাহলে 5 12 60, তাহলে এখানে আসছে কত, আপনার 2 25, 12 2 24, তাহলে 1, তাহলে 52 পূর্ণ 1/12, এই এত শতাংশ জমির হচ্ছে তার পতিত জমি পড়ে আছে। প্রথম অংশ শেষ। হ্যাঁ, এই সবাই বুঝতে পারছেন তো এটা কত, কি হলো এটা? স্বাস্থ্য সহকারী পাশের কথা বলছেন, স্বাস্থ্য সহকারী আপনি এই কোর্স শেষ করতে পারলে তো স্বাস্থ্য সহকারী কেন, সব সহকারীতে পাশ করতে হবে না, আপনি যদি পড়াশোনা করেন ভালোভাবে, কোনো অসুবিধা হবে না। আপনার কনসেপ্ট সবগুলোতে ক্লিয়ার করা থাকবে, কোনো সমস্যা হবে না।
তাহলে পতিত জমির পরিমাণ আমরা বের করে ফেললাম। দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে বলছে সবজির বিক্রয় মূল্য যদি ধানের বিক্রয় মূল্য থেকে 2400 টাকা কম হয়, তাহলে হচ্ছে তিনি কত টাকার বিক্রি করেছিলেন, এইটুকু আমরা বের করি। হ্যাঁ, মানে সবজি আবাদ করছে 12/5 অংশ জমিতে, আর ধান আবাদ করছে 8/3 অংশ জমিতে, কিন্তু সবজি 2400 টাকা কম বিক্রি করতে পারছে। ঠিক আছে, ধান বেশি বিক্রি করতে পারছে আর কি। তাহলে হচ্ছে কত অংশ বেশি বিক্রি করলো? আহ, মানে সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য থেকে কম, তাহলে সবজি কম বিক্রয় করলো। কম বিক্রয় করলো কত টাকা, কত অংশ? হ্যাঁ, আপনার এই 3/8 থেকে আপনার হচ্ছে 5/12 বাদ দিলেই হবে। হ্যাঁ, এত অংশ। কারণ এটা ধান, এটা হচ্ছে সবজি। তাহলে এখানে লসাগু হবে 24। 24 হলে এটা 9, তাই না? না, এটা 12, সরি। হ্যাঁ, না, এটা সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য থেকে 2400 টাকা কম। তাহলে এটা 2, এটা না, এটা আমার উল্টা পাল্টা হচ্ছে কি? না, সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য থেকে কম। হুম, কম হবে না, এটা মনে হয় বেশি হবে, কারণ এটা তো বড়। সরি সরি, বেশি হবে, এটা আমার ভুল হয়েছে এখানে, টাইপিং মিস্টেকটা। আপনারা এটা একটু কারেকশন করে নেন। সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যতে এত টাকা বেশি হবে। হ্যাঁ, কারণ কম হলে এটা তো মানে এটা বেশি হচ্ছে না। হ্যাঁ, তাহলে এইটার থেকে এটা বিয়োগ হবে, মানে উল্টা পাল্টা হয়ে গেছে এটা। ওটা এখান থেকে এই পাশে থেকে এটা বিয়োগ হবে। 3/8 এটা বিয়োগ হবে, তাহলে এটা হবে 5, 5 দোকানে 10, 10 থেকে 9 বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1/24। এই 1/24 অংশ সে বেশি বিক্রি করলো, সেটা কত টাকা? 2400 টাকা। তাহলে 1/24 অংশের মূল্য হচ্ছে 2400 টাকা, এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 1/24 অংশের মূল্য হচ্ছে 2400। 2400 টাকা। 2400 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? 2400 গুণন হবে 24। আর আমাদের সবজিরটা বের করতে বলছে, সবজি। তাহলে এখানে সবজি হচ্ছে আমাদের 5/12, তাই না? তাহলে 5/12 অংশের মূল্য 2400 গুণন 24, উপরে যাবে 12, নিচে আসবে হচ্ছে আপনার 5। না না, কত ভাগ জমিতে ভুল করতেছি, দাঁড়ান একটা। না, ভুল হবে না, ঠিকই আছে। তাহলে হচ্ছে না না, এটা উল্টায় যাবে না তো। কারণ এটা হচ্ছে, দাঁড়ান, এটা আমি ভুল করে ফেলছি। যেহেতু ওখানে তো আমার ভাগ হচ্ছে না, গুণই হচ্ছে, তাহলে উপরে 5, নিচে হবে 12। হ্যাঁ, এটা দিয়ে কাটলে 2, তাহলে এটা 24,000। 24,000 টাকা। তাহলে সবজির বিক্রয় মূল্য হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যদি সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে কত টাকা ধান বিক্রি করতে পারবে। আচ্ছা দেখেন, সম্পূর্ণ জমি মানে আমাদের এক অংশ, তাই না?
তাহলে এই যে পার্থক্যটা ছিল 1/24 অংশ, তাহলে 1/24 অংশের মূল্য হচ্ছে 2400 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? এক অংশের মূল্য হচ্ছে, এটা গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 24 গুণ করলে 576, তাহলে 557,600 টাকা। এত টাকা ধান হবে। হ্যাঁ, ধান। এই, তো এই অঙ্কটা আপনার 20 পর্যন্ত, এই 20টা ভগ্নাংশের অঙ্ক করলে, আর ভগ্নাংশের যে সরলীয় অঙ্কগুলো আছে এগুলো আপনারা বাসায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে যে কটা সমস্যা আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন আমি করে দেব। এই 20টা ভালোভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে মানে আপনার ভগ্নাংশ থেকে যে প্রশ্নই আসুক আপনি পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আজকে ইংরেজি পড়ব। আমাদের আজকে ইংরেজি সিলেবাসে আছে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যতটুকু সম্ভব আমি শেষ করার চেষ্টা করব। মানে প্রিপোজিশনের যে আলোচনা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। ঠিক আছে, সরল তো আমি নিয়ম শিখাই দিছি, একটু করায়ও দিছি। সরল আসলে কি, সরল পুরোটাই প্র্যাকটিস উপর নির্ভর করে। আপনি সরল মানে বদমাশের রুল অনুসারে যত প্র্যাকটিস করবেন, যদি কোনোটা আটকে যায় বলবেন, অসুবিধা নেই, সেটা সেটা করে দেবো। মানে সরল যত প্র্যাকটিস করবেন দেখবেন ফ্লুয়েন্সি বাড়বে, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, প্রিপোজিশনে চলে আসি। প্রিপোজিশন বিষয়টা কি আসলে? খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনাদের পরীক্ষাতে অবশ্যম্ভাবীভাবে এটা থাকে। প্রিপোজিশন 1 থেকে 34 নম্বর। আচ্ছা সুলতান, আপনি ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন, 34 নম্বর অঙ্ক মনে করাই দেবেন, আমি আপনাকে শিখাই দেবো এটা। প্রিপোজিশনে আসি। প্রিপোজিশন জিনিসটা হচ্ছে, প্রিপোজিশন একটা ওয়ার্ড হতে পারে অথবা অনেকগুলো ওয়ার্ড হতে পারে, এর নামই হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে মানে বসবে, পূর্বে বসবে, প্রিপোজিশন। হ্যাঁ, আকলিমা বলছে কি বদমাসের রুলটা, আচ্ছা বদমাসের রুলটা হচ্ছে, আমি দেখাই দিই যেহেতু আকলিমার হয়তো মনে নাই। BODMAR S। হ্যাঁ, এটাকে বলে বদমাস। তো এই বি তে হচ্ছে ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট। আপনি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এর সামনে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে এরকম, যদি উপরে কমপ্লিমেন্ট থাকে, তাই কমপ্লিমেন্টের কাজ সবার আগে, তারপরে ব্র্যাকেটের কাজ। এইটা মানে হচ্ছে এর, এর অফ মানে এর, এর কাজ। এইটা মানে হচ্ছে ভাগের কাজ। এইটা মানে হচ্ছে আপনার গুণের কাজ। এইটা মানে হচ্ছে আপনার যোগের কাজ। এইটা মানে হচ্ছে আপনার বিয়োগের কাজ। এই সিরিয়ালি করতে হবে। অঙ্কের মধ্যে যদি কোথাও ব্র্যাকেটের দেখেন যে ব্র্যাকেটের মধ্যে কিছু আছে, তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা শেষ করবেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা শেষ করবেন, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে যাবেন। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে যদি আপনার এর থাকে, এর কাজটা করবেন। হ্যাঁ, এর আগে কিন্তু ভাগে যাওয়া যাবে না। এর কাজ এক লাইন করে নিয়ে তারপরে ভাগে করবেন। ভাগের কাজ লাইন শেষ হবে, তারপরে গুণের কাজ যাবে। হ্যাঁ, তারপরে গুণের কাজ শেষ হলে তারপরে পরের লাইনে যে যোগের কাজ যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরেন আপনার 2/5 এর 5/3 যোগ 2/6 আছে। আপনি প্রথমে কোনটা করবেন? প্রথমে কোনটা করবেন? প্রথমে কি এই যোগ করতে যাবেন? প্রথমে যোগ করলে কি অঙ্ক হবে? হবে না। প্রথমে যদি আপনি এখানে লসাগু করেন তাহলে হবে না। আপনাকে এটা এটা কাটতে হবে। কাটার এর কাজ হয়ে গেল। এইবার আপনি 2/3 প্লাস 2/6 এইবার যোগ করবেন। বুঝতে পারছেন কথা কি? আচ্ছা, এটাকে যদি আরেকটু ছোট্ট এক্সটেনশন দেন, আপনি বলেন যে হচ্ছে, এখানে আমি আবার লিখলাম যে 3/7। এবার আপনি কি করবেন? হ্যাঁ, তার সাথে আপনার ভাগ আছে, ধরেন হচ্ছে 2/6। এবার আপনি কি করবেন? হ্যাঁ, তাহলে সবার শুরুতে আপনার এইটা এটা কাটতে হবে। এরপরে সেকেন্ড অপশন কি, ভাগের এই ভাগটা উল্টাই গুণ করতে হবে, তারপরে এইটার সাথে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। বুঝতে পারছেন? আপনাকে পরের লাইনে পরের লাইন পরের লাইন এভাবে টানতে হবে। আপনি সবগুলো একসাথে করতে গেলে হবে না, বা সিরিয়াল ব্রেক হলে হবে না, ভুল হবে নিশ্চিত। হ্যাঁ,
তো বদমাস মানে হচ্ছে এইভাবে সিরিয়ালি আপনাকে চিন্তা করতে করতে যাইতে হবে। BODMAS, বদমাস। আমাদের ক্লাস 5-এ অনেকগুলো সরল ছিল, আমরা ছোটবেলায় করতাম, খুব কঠিন কঠিন সরল ছিল। 6-এও ছিল। এখন অবশ্য কমে গেছে, অত জটিল সরল এখন আর দেয় না। তারপরে পরীক্ষাতে আপনার আসবে কিন্তু। তো যাই হোক, প্রিপোজিশন বলতে গেলে আমরা কানেক্টিং ওয়ার্ড হিসাবে প্রিপোজিশনের ব্যবহার করব। প্রিপোজিশন কয়েক ধরনের হয়, একটা সিম্পল প্রিপোজিশন, একটা কম্পাউন্ড প্রিপোজিশন, একটা ফ্রেজাল প্রিপোজিশন, একটা পার্টিসিপল প্রিপোজিশন। 4 ধরনের প্রিপোজিশন আছে। প্রথমে আসি আমরা সিম্পল প্রিপোজিশনের কথা বলি। সিম্পল প্রিপোজিশনের মধ্যে আছে যেগুলো একটা একটা ওয়ার্ড, যেমন অ্যাট, বাই, ফর, ফ্রম, অফ, অন, আউট, থ্রু, উইথ, আপ, এগুলো। আর কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে আছে অ্যাবাউট, অ্যাবাভ, হ্যাঁ, অ্যালাং, এম, লিস্ট, অ্যামং, অ্যারাউন্ড, এগুলো। আর ফ্রেজাল হচ্ছে ইন ফ্রন্ট অফ, মানে উইথ এ ভিউ টু, ইন স্পাইট অফ, ইডিয়ম ফ্রেজের মতো। আরেকটা আছে হচ্ছে আপনার পার্টিসিপল প্রিপোজিশন, যেমন কনসিডারিং, কনসার্নিং, পেন্ডিং, হ্যাঁ, তারপরে আপনার রিগার্ডিং, ফলোয়িং, গিভেন, এগুলো কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে প্রিপোজিশনের প্রকারভেদ। আমরা এখন প্রিপোজিশনের হচ্ছে একদম বেসিক গুলো আস্তে আস্তে শিখতে শিখতে যাব। প্রথমে আসেন, কোনো ব্যক্তি আহ, যদি কোনো কাজ করে, তাহলে সেই প্রিপোজিশন ক্ষেত্রে আমরা বাই বসাবো। আর যদি সেই কাজটা কোনো বস্তুর সাহায্য নিয়ে করে, তাহলে তখন আমরা উইথ বসাবো। অর্থাৎ আহ, যদি কর্তৃকারক হয় তাহলে বাই বসাবো, যদি করণ কারক হয় তাহলে উইথ বসাবো। বিষয়টা কিরকম? যেমন এখানে দেখেন, বলছে আরিয়ান ওয়াজ স্ট্যাবড লুনাটিক এ ড্যাগার। আরিয়ানকে একটা পাগল আহ, মানে ছুরি দ্বারা আঘাত করেছে, তাই না? তাহলে সে ছুরির সাহায্য নিয়ে কাজটা করতেছে, ড্যাগারের সাহায্য নিয়ে। তাহলে ড্যাগারের সামনে বসাবেন উইথ। ঠিক আছে? আর যেহেতু পাগল কাজটা করতেছে, সেই মানুষটার সামনে বসাবেন হচ্ছে বাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বাই আর উইথ। আচ্ছা, যেমন এখানে দেখেন বলছে হি ওয়াজ কিল্ড, মানে সে নিহত হয়েছে। কাদের হাতে নিহত হয়েছে? আহ, রোবার, রোবারদের দ্বারা নিহত হয়েছে, মানে ডাকাত দল। তাহলে এখানে বাই, আর কিসের দ্বারা নিহত হলো? হ্যাচেট, মানে কুড়ালের দ্বারা। তাহলে এখানে হচ্ছে উইথ। ঠিক আছে? ওকে, এই প্রিপোজিশন বুঝছেন তো, কোথায় বাই আর কোথায় উইথ বসে, বেসিক যেটা। তারপরে যেমন এখানে বলছে লাইফ ইজ এ টেল, লাইফ ইজ এ টেল বাই টোল্ড ইডিয়ট, মানে ইডিয়ট বলেছে। লাইফ হচ্ছে একটা গল্প, যে গল্পটা কে বলে? একটা ইডিয়ট বলে। হ্যাঁ, এখানে তাহলে বাই ইডিয়ট। ঠিক আছে, মানে একটা জীবনটা হচ্ছে একটা ইডিয়টের বলা গল্প। ইডিয়ট মানে তো বোঝেন, ইডিয়ট মানে কিন্তু আমরা ইডিয়ট বলতে আমরা বোঝাই হচ্ছে বেয়াদব, কিন্তু ইডিয়ট মানে কিন্তু বেয়াদব না। ইডিয়ট মানে হচ্ছে বোকা। ইডিয়ট কিন্তু ভালো শব্দ, মানে যাদের আইকিউ লেভেল কম, হ্যাঁ, মানে যাদের বুদ্ধি কম, তাদেরকে বলা হয় হচ্ছে মানে ইডিয়ট, মানে বোকা মানুষ। অনেকে দেখবেন যে আইকিউ একটু কম কাজ করে, এটা করতেই পারে। আর আমরা ধরেন আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় শুধু জ্ঞানী মানুষকে মূল্যায়ন করে, মানে জ্ঞানী না, মানে ক্ষমতাশালী এবং টাকাওয়ালা মানুষকে মূল্যায়ন করে। সে যাই হোক, মানে অন্য কারো সম্মান থাক, তার গুণ থাক, বিদ্যা থাক, বুদ্ধি থাক, এগুলোর কোনো মূল্য নাই, 100 টাকা মূল্য নাই। হ্যাঁ, যে এই জন্য যারা হচ্ছে আপনার কম, একটু বুদ্ধি আছে বা পড়াশোনা কম পারে বা টাকা পয়সা নাই বা কিছু নাই, তাদেরকে মানুষ ইডিয়ট বলে। যে সে ধরেন, হ্যাঁ, তো এখানে শেক্সপিয়ার এই কথাটা বলছিল যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই কি ইডিয়ট। মানে আপনি যদি জীবন কি, এটা যদি সংজ্ঞা জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? একটা বোকা মানুষের কাছে বসতে হবে। হ্যাঁ, বসে তাকে বলতে হবে যে জীবনটা কি, তুমি আমাকে একটু বোঝাও। তাহলে সে যে বর্ণনা দিবে, সেটাই হচ্ছে মানুষের জীবন। অর্থাৎ আপনি পাগলের কাছে বুঝবেন।
পাগলের কাছে 10 মিনিট বসলে আপনি যে ধারণা পাবেন লাইফ সম্পর্কে, দিস ইজ ইয়োর লাইফ। এবং হিউম্যান লাইফ এটাই। আমরা যেটা করতেছি এটা আসলে হিউম্যান লাইফ না। টিভি কিনি, ফ্রিজ কিনি, এই কিনি সেই কিনি, এখানে করে খাই দাই, দামি পোশাক আশাক, এগুলো লাইফ না। লাইফ হচ্ছে সেটাই যেটা, যে কিচ্ছু বোঝে না, একটা ছোট বাচ্চা যে কেবল কথা শিখছে, তাকে জিজ্ঞেস করবেন বাবা জীবন কি, তখন সে বলবে যে জীবনের সংজ্ঞা, সেটা হচ্ছে প্রকৃত সংজ্ঞা। হ্যাঁ, ওই সংজ্ঞাটাই আপনার মানে লাইফের সংজ্ঞা। আর আমরা যেগুলো তখন আমাদের হাস্যকর মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু ওইটাই সত্যিকারের জীবন। তো এটা শেক্সপিয়ার বলছিল যে লাইফ ইজ এ টেল, একটা ছোট গল্প, যে গল্পটা বলবে কে, এটা একটা বোকা মানুষ যে গল্প বলে, সেটাই একটা জীবন। খুব সুন্দর কথা। এরপরে বলছে কিল দ্য র্যাট দ্য স্টিক। স্টিক দিয়ে কি করতে হবে? স্টিক দিয়ে আমি র্যাটটাকে মারবো, মানে ইঁদুরকে মারবো, তাহলে উইথ দ্য স্টিক হবে না এটা? কারণ এখানে তো আর মানুষ মারতেছে না। ওকে, তাহলে উইথ দ্য স্টিক। বুঝছেন তো বিষয়টা কি? আচ্ছা, এরপরে বলছে কি, আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই রোল্ড নিউজ পেপার, মানে আমি শেষ পর্যন্ত আহ, মানে মাছিটাকে একটা নিউজ পেপারের রোল দিয়ে মারলাম, মানে নিউজ পেপারটা পেঁচায় মাছিটাকে মারতে সক্ষম হয়েছে, তাহলে উইথ এ রোল্ড নিউজ পেপার হবে। আচ্ছা, বায়ের আরো কিছু ব্যবহার আছে, স্পেশাল ব্যবহার, সেগুলো আমরা একটু একটু দেখব। যখন ব্যক্তি বা কোনো বস্তুর পাশে বা কাছে বা নিকটে হয়, তখন সেখানে বায় বসে। যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, তাহলে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, সাইডে বসলো। আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার, মানে আমাদের বাড়িটা হচ্ছে নদীর পাশে, বাই দ্য রিভার। হুম। ডেলা স্টুড বাই দ্য উইন্ডো, ডেলা জানলার পাশে দাঁড়িয়ে থাকলো। হ্যাঁ, মানে এরকম পাশে বা সাইডে বা নিকটে এরকম বোঝালে আপনি বাই ব্যবহার করতে পারেন। হুম। আচ্ছা, অনুসারে বোঝাতে বাই আসে, যেমন আপনার ঘড়িতে কয়টা বাজে, ঘড়ি অনুসারে কয়টা বাজে। হ্যাঁ, তাহলে আপনার হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, মানে আপনার ঘড়ি মোতাবেক টাইম কয়টা, বাই ইয়োর ওয়াচ। আর যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, আমরা যেগুলো দিয়ে যোগাযোগ করি, কমিউনিকেশন করি, যেমন টেলিফোন আছে, মোবাইল ফোন আছে, ফ্যাক্স আছে, ইমেইল, লেটার, পোস্ট, এগুলোর পূর্বে আমাদের হচ্ছে বাই বসবে। হুম। যেমন আমি যদি কারোর সাথে কথা বলি, তাহলে বাই টেলিফোন, বাই ফোন, বা কাউকে যদি আমি কোনো চিঠি পাঠাই ফ্যাক্সের মধ্যে, বাই ফ্যাক্স বা বাই ইমেল বা বাই লেটার বা বাই পোস্ট। হুম। তো এখানে হচ্ছে দুইটা, একটা ব্যতিক্রম হয়, ব্যতিক্রমটা কোথায়? সেটা হচ্ছে যদি এইগুলোর আগে আর্টিকেল বসে, তখন আপনার বাই না বসে অভার অথবা অন যে কোনো একটা বসালে হবে। যেমন ধরেন আই মানে টক টু হিম বাই ফোন, কিন্তু আপনার লিখতে হবে আই টক টু হিম ওভার দা ফোন। যদি আর্টিকেল থাকে দা, তখন আপনার এখানে বাই দা ফোন না, তখন হচ্ছে ওভার দা ফোন। ওকে, এইটা পার্থক্যটাই আসে পরীক্ষায়। এটা একটু ধরার চেষ্টা করবেন যে এখানে একটু আপনার কনফিউশন থাকতে পারে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কয়েকটা ইয়েতে চলে যাই। যাতায়াতের মাধ্যম, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই আপনার হচ্ছে এরকম অনেকগুলো যাতায়াতের মাধ্যম আছে, তাই না? তো যাতায়াতের মাধ্যম এইগুলো হলে আমরা সচরাচর, হ্যাঁ, ওভার অথবা অন যে কোনো একটা বসালে হবে, ওভার অথবা অন যে কোনো একটা, অন ওভার একই মিনিং। তো যাতায়াতের মাধ্যমে কি কি আছে? যেমন হচ্ছে জার্নি বাই এয়ার, মানে আকাশপথে, জার্নি বাই ওয়াটার নৌপথে, বাই বাইক, বাই ট্যাক্সি, বাই কার, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই বোট, ফেরি, লঞ্চ, স্টিমার, যাই হোক এগুলো। কিন্তু এখানে একটুখান মানে ঝামেলা যুক্ত থাকে, সেটা হচ্ছে যদি আপনার গাড়িগুলোর পূর্বে ডিটারমিনার থাকে, এগুলো যে মাধ্যম তার পূর্বে যদি ডিটারমিনার থাকে। ডিটারমিনার কি কি? যেমন ডিটারমিনার আপনাকে একটু ছোট্ট করে পরিচয় করে দিই। যেমন আর্টিকেল তিনটা ডিটারমিনার, এ, এন, ডি, এই তিনটা হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, তারপরে এই যে সাম, মানে কম বেশি, হ্যান ত্যান, এগুলো যেগুলো আছে না, এনি, এগুলো সব ডিটারমিনার। আবার মাই, হিম, হ্যাঁ, হার, এগুলো হচ্ছে ডিটারমিনার, মানে এক প্রকার অ্যাডজেক্টিভ। এইগুলো যদি থাকে তাহলে তার আগে আপনাকে অন বসাতে হবে, তখন আর বাই বসালে হবে না। যেমন বাই ট্রেন, কিন্তু আপনাকে লিখতে হবে অন দা ট্রেন। বুঝেন কথা? বাই ট্রেন,
হ্যাঁ, অন দা ট্রেন, ট্রেনের আগে আর্টিকেল আছে এই জন্য। হ্যাঁ, বা যদি এটা প্লুরাল থাকে তাও অন লিখতে হবে, যেমন অন ট্রেনস। ওকে, যেমন বাই বাইক, কিন্তু কি হবে, অন মাই বাইক। বুঝতে পারছেন, মাই হচ্ছে ডিটারমিনার। বাই বাস কিন্তু হবে কি, অন দা বাস, দা আছে আর্টিকেল। ওকে। হ্যাঁ। আচ্ছা, তারপরে যেমন বাই বোট, কিন্তু হচ্ছে অন দা বোট। হ্যাঁ, কিন্তু এই কার আর ট্যাক্সি একটু ভেজাল যুক্ত, কার ট্যাক্সির ক্ষেত্রে হচ্ছে ইন। হ্যাঁ, তো যা কার ট্যাক্সি অতটা খুব একটা আসে না, আপনার এইটুকু বললেই হয়। তাহলে আমরা বায়ের ব্যবহার মোটামুটি ক্লিয়ার। তা আমরা এখানে একটু পড়ি, দু একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। রাশেদ উইল কাম টু বাংলাদেশ, কিসে আসবে রাশেদ? প্লেনে, বাই প্লেন। এর আগে তার আর্টিকেল টার্টিকেল নাই, অত চিন্তা করারও কিছু নাই। আই নর্মালি ট্রাভেল বাস, আমি সাধারণত বাসে যাই, বাই বাস। হুম, আপনারা কিন্তু এই প্রত্যেকটা বাক্যের সাথে যে বাংলা অর্থ আছে, এগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু শুধু শুধু মানে আপনার এই পড়ে পরীক্ষায় অন্তত মনে থাকবে না, এটা নিশ্চিত। হুম, একটু বোঝার চেষ্টা করবেন, বাংলা গিলা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন সুন্দর করে। হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, এর পরেরটাতে আসি, বলছে আই ওয়াক টু ওয়ার্ক, মানে আমি হেঁটেই কাজে যাই। বাট আই কেম হোম ট্যাক্সি, এবার কি হবে, ট্যাক্সির কথা মনে আছে? যে ট্যাক্সির আগে আর্টিকেল থাকলে ইন দ্য ট্যাক্সি, আমি হেঁটেই যাই কাজে কিন্তু আসার সময় ট্যাক্সিতে আসি। তারপরে বলছে কি, আই উইল হ্যাভ ফিনিশড দ্য টাইম ইউ গেট ব্যাক। হ্যাঁ, বাই দ্য টাইম, মানে সময়ের মধ্যেই আমি কাজটা করে ফেলবো। এরপরে বলছে নাও ইট ইজ 10 o'clock মাই ওয়াচ, এই যে ঘড়ি অনুসারে কয়টা বাজে, ঘড়ি অনুসারে তাহলে হচ্ছে বাই মাই ওয়াচ, এখন আমার ঘড়িতে 10টা বাজে। হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, মানে তোমার ঘড়িতে কয়টা বাজে। আই ওয়েন্ট দেয়ার মাই বাইক, এটা কি হবে বলেন তো দেখি, বাই হবে, অন হবে, না ইন হবে? এখানে কোন প্রিপজিশন বসবে? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম। বেশিরভাগই অন এর পরে রায় দিল, দেখা যায় হ্যাঁ অন হবে কেন, কারণ এখানে হচ্ছে ডিটারমিনার আছে। এই তো খুব সহজেই কিন্তু বিষয়টা আপনি ধরতে পারবেন, এটা খুব একটা জটিল কোনো বিষয় না। ইন লিখছেন কেন শারমিন? ইন হচ্ছে হবে ট্যাক্সির ক্ষেত্রে, ট্যাক্সির ক্ষেত্রে যদি আর্টিকেল থাকে তখন ইন, তাই না? আচ্ছা, যেমন এখানে দেয়ার আর টু মেনি পিপল দা বাস, বাসের আগে আর্টিকেল আছে, তাহলে অন দা বাস। তারপর এখানে কি, দে ক্রসড দ্য ইংলিশ চ্যানেল এ স্মল বোট, একটা ছোট মানে বোটে করে ইংলিশ চ্যানেল পার হয়েছে, তাহলে অন এ স্মল বোট। হুম, যেমন উই ট্রাভেলড 6.45 10, দা আর্টিকেল আছে, তাহলে কি হবে, অন 6.45 10। ওকে, বুঝছেন বিষয়টা কি? তাহলে এই তিনটার মধ্যে যে গড়মিলটা, এটা কিন্তু হচ্ছে একটু খেয়াল করার বিষয় আছে। পরীক্ষার হলে আমরা সচরাচর ওই যে জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস ছোটবেলা থেকে পড়ে আসি, বাট হচ্ছে মানে ইয়ে করে আর কি বুঝতে পারি না, তখন সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি অনের ব্যবহারে আসি। বাই সম্পর্কে আমরা মোটামুটি শিখলাম, এরপরে হচ্ছে অনের কিছু কথায় আসি। অনে কি বলছে, প্রথমে আসে যে কোনো কিছু যখন স্পর্শ করা অবস্থায় আপনি রেখে দিবেন কারো উপরে, তখন অন বসাতে হবে। যেমন টেবিলের উপরে আপনার বইটা রাখা, তাহলে বইটা টেবিলের উপরে তো টাচ করে থাকবে, তাই না? তাহলে পুট দ্য বুক, হ্যাঁ পুট দ্য বুক অন দ্য টেবিল। ওকে, তারপরে হচ্ছে দিন, বার, একদম স্পেসিফিক দিন এবং বার। যেমন আমি হচ্ছে গত সোমবারে তার সাথে দেখা করে গিয়েছিলাম, সোমবার, স্পেসিফিক টাইম মানডে। হ্যাঁ, তাহলে তার আগে অন বসবে। নির্দিষ্ট তারিখ, স্পেসিফিক তারিখ, যেমন 2nd March 1989, তাহলে এটা হচ্ছে অন 2nd March 1989। ওকে,
তারপরে যদি কোনো কমিটিতে থাকেন আপনি, অন দা কমিটি, কোনো কিছু ব্যাপারে যদি কোনো বই থাকে, যেমন একটা বই আছে উপন্যাসের বিষয়ে, সাহিত্য বিষয়ে, রোগের বিষয়ে, যেমন এখানে লেখছে দিস ইজ এ বুক অন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি বিষয়ে একটা বই। হ্যাঁ, তাহলে অন। বুঝতে পারছেন বিষয়টা কি? তারপরে যদি আপনি টিভি দেখেন, কোনো যে মাধ্যম যন্ত্র, তাহলে অন। খবর শুনছেন অন দা রেডিওতে, ঠিক আছে? এই, আর এই যে অন টেন টেন, এগুলো তো বললাম, এগুলো তো আলোচনা হয়েছে তাই না ওখানে? আচ্ছা, এখানে দেখেন বলছে স্পেসিফিক তারিখ 15ই আগস্ট 1975। এটা আগে খুব আসতো, এখন তো আর আসবে না পরীক্ষায়। আগের স্লাইডে ছিল, শিখে রাখতে দোষ কি? হুম। মানে মানুষের দৈন্যতার একটা তো মাত্রা আছে আপনার। আমি কালকে একটা আজকে আপনাদের এই শীট আপডেটের জন্য একটা ওয়েবসাইটে ঢুকছিলাম। তো ওখানে আছে যে 1972 সালে, আমি আগেও ওইটা কিন্তু কপি করছি, মানে আপডেট করার সময় ওখানে ছিল যে শেখ মুজিবুর রহমান 1972 সালে দেশে ফিরে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, ওখানে লেখা ছিল। এখন হচ্ছে আহ, ওখানে লেখা আছে 1972 সালে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তাহলে ওইটুকু বাদ দিছে, ডিলিট করে দিছে। আচ্ছা, দিল, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখেন ভাষাটা কিন্তু ঠিক করতে হবে না। শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, এটা না লিখে ওখানে লিখতে হবে শিক্ষা মন্ত্রণালয় 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে লিখলে তাহলে আর কে প্রতিষ্ঠা করলো এটা গুরুত্বপূর্ণ বিষয় না, মানে প্যাসিভ ভয়েস। তো এরা যাক ভয়েসও পড়েনি, যারা লিখছে ওরা ভয়েস সম্পর্কে ধারণা নেই হয়তো। তো আপনাদের আমরা ভয়েস শিখাবো, ওই ভয়েসে এগুলো সব ক্লিয়ার করা হবে। যেমন এখানে দেখেন 15ই আগস্ট 1975 সালে 1975 বঙ্গবন্ধু ওয়াজ ব্রুটালি কিল্ড, এই যে এটা প্যাসিভ ভয়েস। ওয়াজ কিল্ড মানে তাকে হত্যা করা হয়েছিল, কে বা কারা হত্যা করেছে সেটা এখানে গুরুত্বপূর্ণ না, এই জন্য ওয়াজ কিল্ড। তাহলে এটা স্পেসিফিক তারিখ, সুতরাং 15-র আগে কি হবে? এটা হবে অন। হুম, স্পেসিফিক তারিখ। তারপরে 3 নভেম্বর 1975 ফোর ন্যাশনাল লিডার্স আর ব্রুটালি অ্যাসাসিনেটেড। অ্যাসাসিনেটেড মানে হচ্ছে গুপ্ত হত্যার শিকার। তাহলে 3 নভেম্বর 1975, এর আগে অন হবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন বলছে নীলা থাকে কোথায়, বিল্ডিং এর কয় তলায়, 11 তলায়, স্পেসিফিক জায়গা। হ্যাঁ, অন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসি, যেমন এই যে প্লিজ পুট দ্য ভেস টেবিল, টেবিলের উপরে ফুলদানিটা রাখতে বলছে। তাহলে ফুলদানিটা টেবিলের উপরে রাখবে, তাহলে অন হবে না, ওটার সাথে অ্যাটাচড হয়ে থাকবে। দ্য কাপ ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে আছে, অন দ্য টেবিল। এই যে বলছে আই ডিড নট নো দ্য কমিটি, মানে কমিটিতে থাকা, তাহলে বললাম কমিটিতে অন হবে। আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ অন দ্য কমিটি। হ্যাঁ, আই এম নট অন দ্য কমিটি, আমি কমিটিতে নাই। হুম, এরকম। বুঝতেছেন প্রিপোজিশন কি? এগুলো বারবার পড়তে হয়, 1-2 বার পড়লে কিন্তু এগুলো মনে করলেন যে আমি একবার পড়বো আর একটা ক্লাস করলে আমার হয়ে যাবে, ঘটনা কিন্তু সেটা না। হুম, এখানে কিন্তু আপনার মানে অনেক মনোযোগ দেওয়ার বিষয় আছে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানে অ্যাটেনশন এবং ধৈর্যের দরকার। উড ইউ প্লিজ ফাইন্ড বাংলাদেশ, বাংলাদেশকে খুঁজতে হবে কোথায়? বলছে ম্যাপ, তাহলে ম্যাপের উপরে খুঁজবেন, তাহলে অন দ্য ম্যাপ। আচ্ছা, তারপরে এখানে দেখেন বলছে ম্যানি পুর লিভ, আইল্যান্ডে বাস করে, অন দ্য আইল্যান্ড। আমাদের এক্সামিনেশন চালু হবে স্পেসিফিক মানডেতে, মানডে, নেক্সট মানডে, স্পেসিফিক তারিখ, তাহলে অন দ্য নেক্সট মানডে। হ্যাঁ, আচ্ছা। যাক, এগুলো একটু পড়বেন, এগুলো পড়লেই পারবেন, আমি একই জিনিস আলোচনা না করি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে টেলিফোন ফোনের এইগুলো সম্পর্কে বায়নের যে ঘটনা ছিল সেগুলো তো আলোচনা করছি, সেগুলো আর মানে এগুলো আর পড়ার দরকার নাই। যে যেমন নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন। হ্যাঁ, বাই ফোন হবে। আর হচ্ছে যদি আমরা বলি এখানে ওভার দ্য ফোন অথবা অন দ্য ফোন, আর্টিকেল থাকলে অন অথবা ওভার, এটা তো আগে আলোচনা হলোই তাই না? আচ্ছা, তো এইগুলো খালি প্রশ্ন রিডিং পড়ে যাবেন, যেহেতু আলোচনা হয়েছে এগুলো হয়ে যাবে না। আমরা বি সাইডস, বি সাইড, এই দুইটা নিয়ে একটু কনফিউশন হয় অনেক সময়। পরীক্ষায় দেখবেন কোথায় বি সাইড বসাতে হবে বা কোথায় বি সাইডস বসাতে হবে, এইটা আসলে অনেক সময় বোঝা যায় না, আমরা কনফিউশন করে ফেলি। তাহলে হচ্ছে প্রথমে আমরা বি সাইড মানে হচ্ছে কি পাশে, মানে আপনার সাইডে বা পাশে। আর বি সাইডস এটার অর্থ হচ্ছে
কারণ আপনার কাছে 100 টাকা আছে, আরো 500 টাকা দরকার, মানে আরো অধিক। হুম। যেমন উই নিড $200, 200 কি ডলার্স, দিস টু পে ফর এভরিথিং। মানে আমার কাছে যে টাকা আছে তার থেকে আরো $200 বেশি লাগবে। এই এক্সাম্পল গুলো বিগত সালের প্রশ্ন থেকে আসছে, এইগুলোই আসবে, এর বাইরে আসবে না। আপনাদের আমি এই শিটে যা দিব এগুলো পড়বেন, আর বই পুস্তক খোঁজার দরকার নাই, মানে অত্যাধিক বই পুস্তক খুঁজবেন না, না আবার হচ্ছে মানে অত ঘাটাঘাটি নাই, এখানে যা উদাহরণ আছে যা নিয়ম আছে এগুলো পড়বেন খালি, আপনাকে কনসেন্ট্রেশন করতে হবে। হুম। কোনো বই পুস্তক কোনো কিছু আর ঘাটাঘাটি করতে যাবেন না, অন্তত লিখিত পরীক্ষার জন্য। মনে করেন যে অনেকে আছে স্যার কয় বোর্ডের বই পড়বো, হ্যান দেন, বোর্ডের বই থেকেই তো এগুলো দেওয়া হয়েছে। বোর্ডের বই আছে, চাকরির পরীক্ষায় আসছে বিগত সালে, বিসিএস পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো আছে, বিশেষ লিখিত পরীক্ষায় যেগুলো আছে সেগুলোও আছে, যেগুলো বিভিন্ন ইয়ে পরীক্ষা আছে, মানে লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষায় যেগুলো আছে সেগুলোও কিছু এর মধ্যে আছে যেগুলো ইম্পর্টেন্ট। তো সুতরাং এর বাইরে কোনো কিছু দেখাদেখির দরকার নেই, আপনার কাজ দায়িত্ব খালি পড়া। হুম। আর আমরা যারা আপনাদের পড়াচ্ছি, দু একজন যারা কোচিং টোচিং করায়, অনেকে আছে হয়তো আরো ভালো করে শেখায় বা ইয়ে করে, তাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে আপনাকে গোছায় সামনে প্রেজেন্ট করে, আপনার যাতে সময়টা কম লাগে। এগুলো তো আপনিও খুঁজে বের করতে পারতেন, তাই না? তো এটা আপনার যে টাইমটা চলে যেত, ওই টাইম তো প্রচুর টাইম, সেই টাইমে যদি আপনি পড়াশোনায় মনোযোগ দেন তাহলে দেখবেন যে অনেকে বই খুঁজতে খুঁজতে আপনার পড়া শেষ। তো এই জন্য এগুলো গোছানো আছে, অল্প সময়ে ভালো প্রস্তুতি। এখন বলছে উই স্যাট টিচার, আমরা টিচারের পাশে বসছি, পাশে বসা মানে কি বিসাইড, এটা কিন্তু বিসাইডস না। হুম। কারণ কি টিচারের পাশে, সরি একটু দাঁড়ান। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে কি দ্য সি ইজ হোটেল, মানে সমুদ্র হচ্ছে হোটেলের সাথে, মানে হোটেলের পাশে, তাহলে বিসাইড দ্য হোটেল। তো এখানে বলছে ম্যানি ল্যান্ডস হি হ্যাজ বিগ বিজনেস, মানে তার অনেক জমি ছাড়াও আরো ব্যবসা আছে। তাহলে বি সাইডস কিন্তু এটা, হ্যাঁ, মানে জমি ছাড়াও, ছাড়াও মানে জমি বাদেও তার আরো ব্যবসা আছে এরকম। এখন বলছে রিতা স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল ড্যাশ দ্য ডোর, মানে দরজার পাশে যে টেবিলটা আছে সেই টেবিলের কর্নারে রিতা বসে আছে। তাহলে কি হলো এটা আপনার, উম, এখানে বিসাইড হবে কারণ পাশে। হুম। আচ্ছা, এবার আসি সিন্স এবং ফরের ব্যবহার। সিন্স এবং ফরের দুই ধরনের ব্যবহার আছে, একটা হচ্ছে প্রিপোজিশন হিসাবে, একটা হচ্ছে কনজাংশন হিসাবে। আমরা মূলত আজকে প্রিপোজিশন হিসাবে ব্যবহারটা মানে শিখবো, কনজাংশনের ব্যবহার এখানে নাই। তো প্রথমে হচ্ছে পয়েন্ট অফ টাইম হলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম হলে ফর। হ্যাঁ, তবে একটা ব্যতিক্রম আছে, ফর এ লং টাইম। পয়েন্ট অফ টাইম কি আর পিরিয়ড অফ টাইম কি, এটা আপনাকে বুঝতে হবে। হুম। আহ, যে পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে সেটা আমি জানবো, কিন্তু এটা কত সময় সেটা আমি জানবো না। রাইট? যেমন এখানে দেখেন ইট হ্যাজ বিন রেনিং সানডে, সানডে থেকে বৃষ্টি হচ্ছে, মানে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। কয় ঘন্টা বৃষ্টি হচ্ছে, আজকে কি বার সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কত ঘন্টা কত সময় এটা বোঝা যাচ্ছে না, তখন এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। মানে শুরুটা আপনি জানতে পারবেন কিন্তু কত সময় এটা আপনি বুঝতে পারবেন না, সুতরাং সেই ক্ষেত্রে আপনি সেন্স বসাবেন। হ্যাঁ। আর পিরিয়ড অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, হ্যাঁ এরকম। যেমন দেখেন এখানে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কয় ঘন্টা বা কত সময় এটা বোঝা যাচ্ছে না। হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট সানডে, গত রবিবার থেকে সে অসুস্থ। হুম। কারণ এখনো আছে নাকি তা তো জানি না। এটা দেখেন আই হ্যাভ বিন লিভিং ঢাকা 2000 সাল থেকে, 2000 সাল সিন্স 2000, মানে 2000 সাল থেকে আমি কি ঢাকায়। কয় বছর ঢাকায় আছি সেটা বিষয় না, 2000 সাল থেকে ঢাকায়। বুঝতে পারছেন? আচ্ছা, মানে পার্থক্য বুঝতেছেন তো? এর পার্থক্য অনেকে ধরতে পারে না বিভিন্ন টোটকা চিকিৎসার কারণে। ওই যে এক ফাইলই যথেষ্ট, এরকম কিছু চিকিৎসা আছে বলে যে এই
কি কি সূত্র দেয় দেখি। বলে যে সূত্রের মধ্যে এই হলে, দুই হলে, অঙ্কের মধ্যে ইংরেজি ঢোকায়, এসে ইংরেজির মধ্যে অঙ্ক ঢোকায়, এটা এটা যোগ করলে সিন্স হবে, ফর হবে, এরকম আমাকে কয়েকজন বলছিল আমাদের স্টুডেন্ট। তো শুনে তো আমার মাথা নষ্ট। এগুলো কোন কোন জায়গায় ওই যে সব দেখি 1 সেকেন্ডে নাকি আপনার প্রিপোজিশন কমপ্লিট, এরকম কিছু ইউটিউবে ভিডিও থাকে না, ওখান থেকে শিখছিল। তো 1 সেকেন্ডে কমপ্লিট হলে 1 সেকেন্ডে ভুল হয়ে যাবে, 1 সেকেন্ডে পরীক্ষায় গিয়ে নেগেটিভ মার্কিং হয়ে যাবে, অথবা 1 সেকেন্ডে ফেল। আচ্ছা, তো এখানে দেখেন বলছে আই হ্যাভ ইটেন নাথিং ইয়েস্টারডে, আমি ইয়েস্টারডে থেকে কিছু খাইনি, গতকাল থেকে, তাহলে সিন্স ইয়েস্টারডে। হি সেড নাথিং ফর এ লং টাইম, এটা ব্যতিক্রম বললাম, ফর এ লং টাইম। আই হ্যাভ নন হিম ফর এ লং টাইম। এই যে এখানে দেখেন বলছে হি লিভড ইন ঢাকা 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। কেন? এখানে আপনি কয় বছর সেটা বুঝতে পারছেন, বা কয় ঘন্টা সেটা বুঝতে পারছেন, কত সাল থেকে সেটার দরকার নেই, এখানে কত সময়, এটাকে বলে পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, যেমন আই হ্যাভ বিন ওয়েটিং 5 o'clock, এখানে সিন্স হবে না ফর হবে, দেখি আপনি বলেন তো দেখি। আপনার এতক্ষণ যতটুকু বুঝলেন তার ভিতরে দু একজন দেখি, মানে আমি এখানে আই হ্যাভ বিন, আচ্ছা আমি বাংলাটা না বলি। হ্যাঁ, আচ্ছা নোমের বলছে সিন্স, জুয়েল সবাই বলছে যে ফর, শারমিনা বলছে ফর হবে, সিন্স হবে। আচ্ছা, এখানে ভুলটা কোথায় হলো আপনাদের? আপনারা যারা ফর বলছেন তারা কি বুঝে বললেন? আপনার আমাকে একটু, মানে এটা আমার কনসেপ্টটা আমারও ক্লিয়ার হওয়া দরকার, কারণ তাছাড়া পরে কিন্তু আপনারা আটকে যাবে। তাড়াহুড়া করতে যায় কি বললেন নাকি? আচ্ছা, শারমিনা আপনি তো বলছেন ফর, দেখি আপনি বলেন তো, মানে কি হিসাবে আপনি এটা চিন্তা করলেন, মানে চিন্তাটার কারণটা কি? বা জুয়েল বলছে কি? হ্যাঁ, শারমিন আপনি বলেন, এখানে আপনি ফর যে বললেন এটা। স্যার সরি, আসলে ওই 5 o'clock মানে 5 দেখে হুম 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 হুম, পর বলছিলাম। রাইট রাইট। এই তো বুঝতে এই পারিনি। ভুলটা ধরেন অনেকেই করছে, 5 o'clock মানে কিন্তু 5 ঘন্টা না, 5 o'clock মানে হচ্ছে 5টা থেকে, মানে আমি 5টা থেকে অপেক্ষা করতেছি, কয় আচ্ছা। ঘন্টা অপেক্ষা করি সেটা এখানে লেখা নেই। এই যে এইগুলোই হচ্ছে আপনার তাড়াহুড়ার কারণে ভুল হয়। আর দ্বিতীয়ত এই যে হয়তো অনেক দেখবেন যে যে 2 সেকেন্ডের শিখা পার্টিরা বলছে যে 5 মানে সংখ্যা থাকলে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ, ফর দিয়ে ভুল হবে। না না, কনসেপ্টটা বুঝতে হবে আপনাকে, আমি 5টা থেকে অপেক্ষা করছি, 5 o'clock মানে 5টা থেকে, 5 ঘন্টা না। হ্যাঁ, যদি বলে 5 আওয়ার্স আচ্ছা। তাহলে ঠিক ছিল, তাহলে ফর আপনার জন্য ঠিক ছিল। বুঝছেন? তো এই জন্য তাড়াহুড়া করা যাবে না, জি স্যার। একটু মানে ধীরে সুস্থে চিন্তা করে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, যেমন এখানে বলছে আই হ্যাভ নট সিন এ উইক, 1 সপ্তাহ থেকে দেখি না, তাহলে 1 সপ্তাহ সময়, সময় বুঝাইতে যাচ্ছে ফর। আই হ্যাভ বিন ওয়েটিং, এই দেখেন আপনি এখানে আপনি হচ্ছে ফর বসাতে পারেন, কারণ কি আমি 5 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 5 আওয়ার্স। হ্যাঁ, কিন্তু আই হ্যাভ বিন ওয়েটিং 5 o'clock মানে এখানে সিন্স 5 o'clock। হ্যাঁ, এটা যে পার্থক্য আছে, ছোট্ট পার্থক্যটা ধরতে হবে। আচ্ছা, আই হ্যাভ নট সিন ইউ এস, হ্যাঁ, আহ, মানে হচ্ছে এখানে এটা একটা হচ্ছে হচ্ছে সময় বোঝায় আর কি, দীর্ঘ সময়। ফর এজ মানে এরকম ধরেন, মানে বাংলায় যেমন যুগ টুগ এরকম একটা সময় বোঝায়। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে দেখেন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা, এই তো ফর। 2 ডেজ ফর, 20 ডেজ ফর, সিম্পল। এগুলো নিয়ে আর কনফিউশন আমার মনে হয় কারো থাকার কথা না। আর যদিও থেকে থাকে তাও জিজ্ঞেস করবে যে না আমার এখনো কনফিউশন আছে। আচ্ছা, এরপর আমরা আসবো বিটুইন আর অ্যামাং এর মধ্যে। বিটুইন অ্যামাং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন, সব জায়গাতেই থাকে। তো বিটুইন বিষয়টা হচ্ছে দুইটা প্রপার নাউন যখন আলাদা আলাদা করে বসে তখন তার ভিতরে কি হয় আমরা জানি, মানে দুইটার মধ্যে হলে বিটুইন, আর দুইটার বেশি হলে কিন্তু অ্যামাং। হ্যাঁ, যেমন ধরেন আপনাকে হচ্ছে দুইটা বাচ্চার মধ্যে কথা বললো, তখন বিটুইন। যদি বলে 5-6টা বাচ্চা, দুইটার বেশি, তখন হবে অ্যামাং। হ্যাঁ,
আবার কালেকটিভ নাউন যখন হবে তখন হবে হচ্ছে অ্যামাং। হ্যাঁ, কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে আপনার ওই যে যেমন ক্রাউড, হ্যাঁ, ফোক, ফ্লিট, হ্যাঁ, এগুলো। যেমন এখানে দেখেন অ্যামং এ ক্রাউড মানে অনেক লোকজন, পুলিশ, এগুলো হচ্ছে আপনার কালেকটিভ নাউন, ঠিক আছে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, বিটুইনের দুইটা ব্যতিক্রম। যেমন আপনার প্রপার নাউন যদি হয় তাহলে দুইটা বা তিনটা যাই হোক তার মধ্যে বিটুইনই লিখতে হবে। হ্যাঁ, যেমন দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স বিটুইন, এমাং না কিন্তু, কারণ এখানে তিনটা আছে। অনেকে বলতে পারে স্যার তিনটা আছে কিন্তু এটা প্রপার নাউন, একটা হচ্ছে লন্ডন, একটা ঢাকা, একটা হচ্ছে দিল্লি। এই তিনটার মধ্যে লন্ডন, ঢাকা, দিল্লি তিনটা, তারপরে বিটুইন কেন? কারণ এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? কোনো জায়গার নাম, মানুষের নাম, পাহাড় পর্বতের নাম, যে কোনো কিছুর নাম যেটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। আচ্ছা, তারপরে আসি। যেমন এখানে দেখেন সুইজারল্যান্ড লাইস ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, এই চারটা দেশের মাঝখানে হচ্ছে সুইজারল্যান্ড। তাহলে চারটা দেখে মনে হতে পারে না এখানে অ্যামাং বসায় না, বিটুইন কেন? কারণ ফ্রান্স হচ্ছে প্রপার নাউন, জার্মানিও তাই, এগুলো বড় হাতের অক্ষর। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা কি? তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। আর হচ্ছে যখন সম্পর্কের কথা আসে তখন অনেকগুলো বোঝালেও বিটুইন হয়। যেমন দেয়ার ইজ এ ট্রিটি অফ ফ্রেন্ডশিপ বিটুইন ফাইভ গ্রেট পাওয়ার্স, মানে পাঁচটা বড় পরাশক্তির মধ্যে অনেক চুক্তি আছে, রাশিয়া, চীন, তারপরে আমেরিকা, হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স, পাঁচটা বড় শক্তি, পাঁচটা শক্তি, গ্রেট পাওয়ার্স। এদের মধ্যে কি আছে? আপনার অনেকগুলো চুক্তি আছে। তা আপনার মনে হতে পারে এখানে অনেকগুলো মানুষ, তাহলে অ্যামাং বসায় না, যেহেতু সম্পর্ক বোঝাচ্ছে। সম্পর্ক বোঝালে তখন বিটুইন। এইগুলো আর না জানলেও হবে। এরপরে আমরা চলে আসি এখানে, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বয়েস, বালকদের মধ্যে ম্যাঙ্গোটা ভাগ করে দাও। বয়েস মানে অনেকগুলো বালক, তাহলে অ্যামাং। হি ওয়াজ হ্যাপি টু বি ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডস মানে অনেকগুলো ফ্রেন্ডস, তাহলে অ্যামাং। ডিভাইডেড দ্য টু বয়েস, এখানে টু বয়েস লেখা আছে, তাহলে বিটুইন। হুম, আচ্ছা। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস আরিফ অ্যান্ড বাবু, দুইজন, তাহলে বিটুইন। নেপাল লাইস, এবার দেখেন নেপাল, ইন্ডিয়া, চায়না, ভুটান, এখানে কি হবে? বিটুইন অ্যামাং হবে। নেপাল যে ইন্ডিয়া, চায়না এবং ভুটানের মাঝখানে পড়ছে, এখানে কি হবে তাহলে? রাইট, সাফি বলছে বিটুইন, বিটুইন হবে, কারণ কি এগুলো হচ্ছে প্রপার নাউন, ইন্ডিয়া, চায়না, ভুটান এগুলো সব প্রপার নাউন, সুতরাং এখানে আপনার বিটুইন হবে। হ্যাঁ, ডিভাইড ও টাকা 103 বয়েস, তাহলে অ্যামাং থ্রি বয়েস, তিনজন। ওকে, আচ্ছা, আমরা আগামী ক্লাসে নয় E-Non-2 থেকে পড়ি। হ্যাঁ, মানে আরো আছে তো, আজকে তো আরো মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, তো E-Non-2 থেকে আগামী ক্লাসে পড়ি নাকি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়তে হয় শিখাই দেবো, একটু পড়াই দেবো, আপনারা পড়বেন আর পাশাপাশি এগুলো আলোচনা করব, হয়ে যাবে, অসুবিধা নেই। মানে এর মধ্যে আর যদি নাও হয় অসুবিধা কি, আমরা পরের ক্লাসে আবার পড়বো, তো একদিনে তো অত প্রেশার নেওয়া ঠিক হবে না, তাই না? ইনন থেকে পড়ি, আর আমাদের অল্প একটু জেনারেল নলেজ আজকে পড়ে আগাই দেই, যেটা আপনার আমরা গতদিন বলছিলাম যে জেনারেল নলেজ একটু পড়বো। আজকে আমরা প্রাচীন বাংলার সাম্রাজ্য পড়বো। হ্যাঁ, অল্প যতটুকু সম্ভব হয় মানে আগানো যায় আর কি। হ্যাঁ, তে প্রাচীন বাংলার সাম্রাজ্য বলতে আমরা গতদিন ক্লাসে পড়ছিলাম যে জনপদ, মনে আছে? জনপদ ছিল বাংলার 16টা জনপদ আমরা পড়ছিলাম। তো জনপদগুলো ছিল আলাদা আলাদা একটা অঞ্চল, যেখানে একজন করে শাসক শাসন করতো, সবগুলো একসাথে ছিল না। তো এইগুলোকে প্রথমে মানে সরকার, সাম্রাজ্য, এইগুলোর ভিত্তিতে প্রথম আসলে একসাথে নিয়ে আসে হচ্ছে আহ চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন ভদ্রলোক। হ্যাঁ, ওনার নাম হচ্ছে কি, চন্দ্রগুপ্ত মৌর্য। ওনার হচ্ছে উনি পাওয়ারে ছিল খ্রিস্টপূর্ব 324 থেকে 300 অব্দ, মানে এটা কিন্তু ওই দিক থেকে আসবে তো, তো বড় থেকে ছোটর দিকে আসবে, কারণ খ্রিস্টপূর্ব মানে 24 বছর পাওয়ারে ছিল উনি। তাহলে আমরা আজ থেকে কত বছর আগে কথা বলছি? এদিকে 2025,
আর ওইদিকে হচ্ছে 300, ধরেন 25ই ধরেন, তাহলে হচ্ছে কত? আপনার 2350 বছর আগের ঘটনা আমরা আলোচনা করতেছি আজকে। হ্যাঁ, তো এই 325 থেকে তিনি প্রথম মানে ক্ষমতা আসে আর কি, মানে পাওয়ারফুল রাষ্ট্রের যে কনসেপ্টটা সেটা আসে ভারতবর্ষের। প্রথম সাম্রাজ্য উনি প্রতিষ্ঠা করে মৌর্য সাম্রাজ্য, ওনার নাম অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য- তিনি মগধের সিংহাসন আরোহণের মাধ্যমে ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রথম সম্রাট, এই কথাটা ভালো করে মুখস্থ রাখবেন। ভারতের প্রথম সম্রাটকে, এটাই আসে পরীক্ষায়। হুম, ভারতের প্রথম সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য ওনার নাম। হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য, বানানো কঠিন, নামও কঠিন, ঝামেলা আছে। রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, তো এই ভদ্রলোকের একজন প্রাইম মিনিস্টার ছিল, উনি একজন প্রধানমন্ত্রী নিয়োগ করেছিল যার নাম হচ্ছে কি, চাণক্য। হ্যাঁ, প্রাইম মিনিস্টার এসে চাণক্যর নাম আপনারা শুনছেন, চাণক্যর বই পুস্তকও পাওয়া যায়। তো এই চাণক্য ছিল হচ্ছে একজন প্রফেসর। সেই সময়ের তক্ষশিলা একটা বিশ্ববিদ্যালয় ছিল, যেটা বর্তমানে পাকিস্তানে। বিশ্ববিদ্যালয়টা নাই, অনেক পুরাতন, তো এটা নষ্ট হয়ে গেছে। তবে আহ, মানে এই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এটা। আগে তো আর ভারত পাকিস্তান ভাগ ছিল না, তখন এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল হচ্ছে আপনার চাণক্য। হুম, তো ওনার একটা নাম আছে কৌটিল্য, ছদ্মনামে উনি মানে ব্যবহার করতেন। আগেকার মানুষের ছদ্মনাম থাকতো, বিশেষত যারা কবি, সাহিত্যিক, প্রফেসর, জ্ঞানী লোক, এদের থাকতো। কারণ কি, আপনার মূল নামে লিখলে সে খুন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছদ্মনামে যদি লিখতো তাহলে আর তাকে খুঁজে পাওয়া যেত না। বই পুস্তক ছদ্মনামে লিখলো, যদি ধরা পড়ার ভয় নেই, এজন্য ছদ্মনাম ব্যবহার করতো। তার একটা ছদ্মনাম ছিল কৌটিল্য। তিনি একটা বই লিখেছিলেন, পৃথিবী বিখ্যাত বই, সারা পৃথিবীতে পড়ানো হয়, অর্থশাস্ত্র বইটার নাম। তো দেখে মনে হতে পারে এটা ইকোনমিক্স এর বই মনে হয়, কিন্তু না। এই অর্থ মানে সেই অর্থ না, এই অর্থ মানে টাকা পয়সা অর্থ না, এটা মানে অর্থ হচ্ছে মিনিং, মিনিং এর অর্থ। অর্থাৎ এখানে আহ, আপনি রাষ্ট্র মানে সংসার, আপনার অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে সমস্ত বিষয়ের কিছু মিনিং খুঁজে পাবেন দার্শনের এর মধ্যে বই। এই সারা পৃথিবীতে পঠিত খুব গুরুত্বপূর্ণ একটা বই, অর্থশাস্ত্র। হ্যাঁ, তাই উনি মূলত প্রাইম মিনিস্টার ছিল, উনি রাষ্ট্র শাসন এবং কূটনীতি কিভাবে করতে হবে সেইটার কথা নিয়ে বইটা হচ্ছে রচনা করেছিলেন। হ্যাঁ, তা ওনার আহ, মানে পরামর্শেই মূলত এই যে আমরা গতদিন পড়ছিলাম না যে রাজা সেলিউকাস মেগাস্থেনিসকে এই দেশে পাঠিয়েছিল, সেই সেলুকাসকে মানে পরাজিত করে ভারতবর্ষ থেকে বিদায় করছিল হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, বুঝতে পারছেন? তাই এই অর্থশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আহ, সেটা হচ্ছে যে আপনার আহ, মানে এই আমার গোটা বইয়ের থেকে এটা আর বেশি ভালো লাগছে, আপনারাও এটা ফলো করতে পারেন। মানুষের জীবনে তিনটা জিনিসকে বাড়তে দিতে হয় না, একটা হচ্ছে ঋণ, একটা হচ্ছে অসুখ, একটা হচ্ছে শত্রু। শুরুতেই ধ্বংস করতে হবে, একদম শুরুতে। আপনি যদি সেটা না করতে পারেন আপনাকে ধ্বংস করে ফেলবে। এটা এক ভালো কথা, চমৎকার কথা। তো এই এদের আবার একটা এদের হচ্ছে একজন মানে এই বংশের একটা শাসক ছিল সম্রাট অশোক। এরা কিন্তু হিন্দু শাসক ছিল। হ্যাঁ, সম্রাট অশোক, সম্রাট অশোক উনি 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 32 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত উনি শাসন করছেন। তো উনি আর কি এই বাংলা অঞ্চলে সেই সময় আসতে পারছিল। আগে তো মগধ ওই যে বিহারের ওইদিকে ছিল। তা উনি বাংলাদেশে, বাংলাতে এই অঞ্চলে যেই আসছে সেই প্রথমে গেছে বগুড়াতে। বগুড়াতে আগে খুব ভালো ছিল, এখন আর কিছু নাই সেরকম, যাওয়া আছে অল্প বিস্তার। তো উনি এসে পুন্ড্রনগরে, কেন বগুড়া যাইতো কেন মানুষ আগে, বগুড়া যাওয়ার কারণ কি? বগুড়াতে এত দেখবেন যে পুন্ড্রনগর যেই যাবে রাজধানী করে পুন্ড্রনগর যায়, বগুড়াতে যায়, কারণটা কি? এটার কারণটা ছিল বগুড়ার সাথে ভারতের যোগাযোগটা ভালো ছিল নদী পথে। মানে ওই অঞ্চল থেকে যারাই আসতো তারা আপনার ওই যে করতোয়া নদী হয়ে, মহানন্দা নদী দিয়ে করতোয়া নদী হয়ে সে বগুড়াতে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল। ঢাকাতে তো পরে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, আগে তো আর অত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। হ্যাঁ, সুলতান মাহমুদ, এই তো সুলতান মাহমুদের ইতিহাস আমরা পড়বো, সুলতান মাহমুদের ইতিহাস আছে তো। যাই হোক, পুন্ডনগরে তিনি রাজধানী স্থাপন করেছিল। তো সেই সময় একটা যুদ্ধ হয়,
কলিঙ্গর যুদ্ধ, সেই যুদ্ধ সে যখন অনেক মানুষ হতাহত হয়, সে যে পাওয়ারে ছিল তার, আমাদের দেশে তো মনে করেন যে প্রধানমন্ত্রী মানুষকে হত্যা করে আর মেট্রো রেলের কাছে যা কান্দে। আগেকার রাজরাজারা তো এরকম ছিল না। তাদের যখন যুদ্ধ হয়ে অনেক মানুষ মারা গেছে যুদ্ধে, তখন তার মন খুব খারাপ হয়েছে যে আমার অর্ডারে এত লোক মারা, 1 লক্ষ লোক মারা গেছে, চিন্তা করছেন? হুম। চারটেখানে কথা না, তো তখন সে এটা দেখে, সে তখন এই যুদ্ধ মানে এইগুলো পরিহার করার সিদ্ধান্ত নেয়। এনারা ছিল ক্ষত্রিয়, হিন্দুদের একটা জাত আছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে তারা ধর্মযুদ্ধ করবে। হ্যাঁ, তো যাই হোক, সে রাজা, সে ধর্মযুদ্ধ করতে হবে, দেশ রক্ষা করতে হবে। তো যুদ্ধ করছে, করে এত লোকজন মারা গেছে, তার মন খারাপ হয়েছে, সে পরবর্তীতে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে। বৌদ্ধ ধর্মে যুদ্ধ টুদ্ধ এগুলো আবার নিষেধ, কিন্তু দেখবেন অন্যকে পিটানো আবার কিন্তু করে ওরা এইসব কাজ। ধর্ম তো কেউ মানে না, ওদের যে ধর্ম সেটা তো আর মানে না। যেমন মায়ানমারে ওরা রোহিঙ্গাদের অত্যাচার করে, কিন্তু আসলে ধর্মে কিন্তু এটা নাই। যাই হোক, উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্মের উনি প্রচার এবং প্রসারে কাজ করে। তো এরকম আরেকটা ভদ্রলোকের নাম আমরা পড়বো, রাজা গণেশ। হম। পরবর্তীতে উনি পরে জালালউদ্দিন মাহমুদ শাহ নাম হয়, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তার ইতিহাস আমরা পরে পাবো। তো এই লোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, সে এবং সারা পৃথিবীতে তার বৌদ্ধ ধর্মের আদর্শ ছড়ায় দেয়। এই জন্য তার আমলে বৌদ্ধ ধর্মের বিশ্ব ধর্ম হয় আর কি। মানে বৌদ্ধ ধর্ম শুরু হয়েছে কোথা থেকে? নেপাল থেকে, তাই না? এবং নেপালের যে গৌতম বুদ্ধের লুম্বিনী গ্রাম, সেখান থেকে। তো এখানে এই অশোককে বলা হয় কনস্ট্যান্টাইন বলা হয়, এই জন্য সারা পৃথিবীতে যে বৌদ্ধরা এখনো প্রায় 100-150 কোটি বৌদ্ধ আছে, এটা কিন্তু এই অশোকেরই মূলত একটা অবদান, মানে বৌদ্ধ ধর্ম প্রচারে। যাই হোক, এই এদের পরে এই মৌর্য সাম্রাজ্যের পরে মূলত একটা ছোট সাম্রাজ্য কিছুদিন শাসন করে, যেটার নাম ছিল কুষাণ সাম্রাজ্য। এই কুষাণ সাম্রাজ্যের রাজা ছিল কনিষ্ক। এটাই আসে পরীক্ষায় ম্যাক্সিমাম, যদি আসলে এটা আসে, এছাড়া আসে না। তো এনার একজন ডাক্তার ছিল, ডাক্তারের নাম হচ্ছে চরক। এটা এখনো আপনাদের মেডিকেলে যারা ডাক্তারি পড়েন তাদের যে আকলিমা মনে হয় এগুলো বুঝতে পারে। এই চরক হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করেন, এবং চরকের একটা বই আছে চরক সংহিতা নাম, যারা ডাক্তারি পড়ে আর কি, এমবিবিএস, তাদেরকে এটা পড়ানো হয়। আচ্ছা, এরপরে আসে গুপ্ত সাম্রাজ্য। মৌর্যরা যখন চলে যায়, একটা সাম্রাজ্য তো বেশি দিন টিকে না, গুপ্ত সাম্রাজ্য আসে। গুপ্ত সাম্রাজ্যের 320 সালে, তার মানে ওনারা কত বছর ছিল চিন্তা করছেন? ওইদিকে প্রায় 600-700 বছর, মানে বিভিন্ন বংশ শাসন করছে। এরপরে গুপ্ত যুগ আসলো। তো গুপ্ত যুগে প্রথম শাসক ছিল প্রথম চন্দ্রগুপ্ত। তিনি 320 সালে পাওয়ারে আসে, 340 সালে তিনি মারা যায়। আহ, মানে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। তার ছেলে পরে সমুদ্রগুপ্ত পাওয়ারে আসে, তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। দেখবেন প্রত্যেক বংশের একটা করে শ্রেষ্ঠ রাজা থাকে। হ্যাঁ। এবং হচ্ছে আহ, মানে একজন ফাউন্ডার থাকে, একজন শ্রেষ্ঠ রাজা থাকে, একজন আবার ধ্বংস রাজাও থাকে। যেমন এই যে শেখ বংশ ধ্বংস করে গেল আর কি। হ্যাঁ। তো এরকম শেষ বংশের যদি আপনার ফাউন্ডার বলেন শেখ মুজিবুর রহমান, শ্রেষ্ঠ বললেও তাকেই বলা যায়, আর ধ্বংসকারী বললে আবার আরেকজন আসবে। যাই হোক, তো এই সমুদ্রগুপ্ত হচ্ছে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো। নেপোলিয়ন কেন বলা হতো? নেপোলিয়ন যেমন বিভিন্ন দেশ ধ্বংস দখল করতো, ইনিও এই কাজ করছে। এই গুপ্তরাও কিন্তু রাজধানী করছিল কোথায়? পুন্ডরনগর, যে সুলতান মাহমুদের বগুড়া, চিন্তা করছেন? তার মানে বগুড়া আসলে কিন্তু খুব ভালো জায়গা। হ্যাঁ, এখানে কিন্তু মানুষ সবাই বুঝলেন না। তার এদের হচ্ছে সমুদ্রগুপ্তর পরে আসলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে প্রথম চন্দ্রগুপ্তের আহ, যে ছেলে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ছেলের আবার নাম রাখছে বাপের নামে। তাহলে এখন কনফিউশন হয়ে যায়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ, বাপের নামে অনেক আদর করে নাম রাখে কিন্তু। যাই হোক, তো ইনি পরে আসে, ইনার উপাধি ছিল বিক্রমাদিত্য। তো এই ভদ্রলোকের সময়, ইনি অবশ্য খুব নলেজেবল পার্সন ছিল। ইনার সময় পৃথিবী বিখ্যাত কবি কালিদাস, হ্যাঁ, কবি কালিদাসের নাম তো আপনারা শুনছেন। কালিদাস আসে এবং বরাহমিহির একজন সায়েন্টিস্ট, এই সময়ে জন্ম হয়। হ্যাঁ, কালিদাসের একটা বই আছে, উনি কবি। ওনার হচ্ছে বিশ্ববিখ্যাত নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। আমরা ছোটবেলায় শকুন্তলা গল্প পড়ছি কালিদাসের। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে আসি হচ্ছে এনারা এগুলো পড়বেন।
এই হুন একটা জাতি আছে, পারস্য থেকে আসছিল তারা। উম, এসে আর কি এদের আক্রমণ করে এই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস করে ফেলে। গুপ্ত সাম্রাজ্য যাওয়ার পরে তখন আহ, হচ্ছে এই গোটা বাংলা তখন আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। দুইটা রাজ্য হয়, একটা হচ্ছে বঙ্গরাজ্য, আর আর একটা রাজ্য হচ্ছে গৌড় রাজ্য। হুম। তো বঙ্গরাজ্য কোনটা, গতদিন ওই এরিয়া পড়াইছিলাম, পূর্ব বাংলা, দক্ষিণ পূর্ব বাংলা মানে খুলনা, যশোর, বরিশাল এই অঞ্চলে, ঢাকা টাকা ময়মনসিংহ পর্যন্ত। এখানে আবার রাজা ছিল মোট তিনজন, একজন গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। হুম। কিন্তু গৌড় রাজ্য যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এই অঞ্চলে, এখানকার একজনই রাজা ছিল, তার নাম হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্ক আগে ছিল হচ্ছে মহাসামন্ত। মহাসামন্ত মানে কি, ডিসি। এখন যে ডিসি আছে না, ডিসিরা তো দেশটাকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে, এরাও তাই করতো। এই একটা অঞ্চলে ডিসি ছিল, পরে সেই অঞ্চলই, সেই গৌড় অঞ্চলই দখল করে নিছে নিজে। হুম। ডিসি হয়ে সে ওই অঞ্চলই দখল করে নিছে। তো যাই হোক, করতেই পারে। তো ইনি হচ্ছে বাংলার প্রথম রাজা, স্বাধীন সার্বভৌম রাজা। উনি বাংলাকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। বাংলা, হ্যাঁ, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হিসাবে, যে আমি ডিসি, আমি এই অঞ্চলের রাজা, আমি আর কারোর সাথে থাকবো না। হ্যাঁ। এবং তার মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে তার রাজধানী ছিল। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে দুইটা তথ্য পেলাম, একটা হচ্ছে প্রাচীন বাংলার প্রথম সম্রাট ছিল কে, চন্দ্রগুপ্ত মৌর্য। আর প্রাচীন রাজা ছিল কে, প্রথম রাজা কে, শশাঙ্ক। বাংলার প্রথম রাজা, স্বাধীন সার্বভৌম রাজা। পরীক্ষা আসলে কিন্তু কনফিউশন করা যায় না, যদি আসে যে বাংলার প্রথম সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য, যদি বলে বাংলার প্রথম রাজাকে, তাহলে কিন্তু শশাঙ্ক। হ্যাঁ। আচ্ছা। এরপরে এই এই মাঝখানে একটা বংশ আবির্ভাব হয়, যেটা না হচ্ছে পুষ্যভূতি বংশ। এই বংশ বেশি দিন টিকে নাই আর কি। হ্যাঁ। যা ওদের একজনই শাসক ছিল, খুব ভালো শাসক, যার নাম হচ্ছে হর্ষবর্ধন। আমরা এই যে কি বলে, যখন পরিব্রাজক পড়ছিলাম তখন এবার পড়ছিলাম, হর্ষবর্ধন নামে এক ভদ্রলোক শাসক ছিল, সেই মোটামুটি ভালো ছিল। এরপরে মাৎস্যন্যায় শুরু হয়। মাৎস্যন্যায় জিনিসটা কি? মাৎস্যন্যায়টা হচ্ছে এই যে এখন যে, না সাল অত দরকার নেই, আমি তথ্যগুলো খালি পড়তেছি, আপনারা শুনলে মনে থাকবে, ইতিহাসে গেলে অসুবিধা নেই। মাৎস্যন্যায় মানে যে এখন যে মাৎস্যন্যায়ের পরিস্থিতি বাংলাদেশে কিছু চলছে এরকম, সেটা হচ্ছে যে অরাজকতাপূর্ণ, যে যা খুশি করবে, ছাত্ররা যায় ডিআইজি ধমক মারবে, এরকম মনে করেন যে চলছিল। সেই সময় এরকম চলছিল যে যখন শশাঙ্ক মারা যায়, তখন যার যার মতো সে এসে একটা করে অঞ্চল দখল করে নিয়ে ক্ষমতায় চলে আসছে শুরু করে। তখন একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, সবাই রাজা। হুম। তো এই মাছরাঙা জিনিসটা কি, যে হচ্ছে এই আপনার মানে বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, বিশৃঙ্খল পরিস্থিতি, এটাকে বলে হয় মাছরাঙা। তো মানে যারা পাওয়ার আছে তারা সবাই অরাজকতা করে, জমি জাতি দখল করে সব, এই পরিস্থিতিকে বলা হয় হচ্ছে মাছরাঙা। এই মাছরাঙাকে ওভারকাম করার জন্য আমাদের আসলো কে, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি? হুম। তো এই আগেকার মাছরাঙাকে কন্ট্রোল করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পাল বংশ। এই পাল বংশে কে আসলো? পাল বংশে আসছিল প্রথম হচ্ছে গোপাল। হ্যাঁ। তে এই গোপালের হুম, ছোট্ট দুইটা ইতিহাস আছে। গোপাল কিভাবে মানে এখানে আসলো, যখন এই মাৎস্যন্যায় হলো, তখন তো সবাই রাজা, এ ওকে খুন করে, এ ওকে হত্যা করে। তা আব্দুল মোবিন স্যারের যে বই আছে, সেখানে বলছে যে এই গোপাল আসার আগে, হ্যাঁ, রাজ্যে প্রচুর খুন খামারি হতো। তো এর রাজ্যে তো একজন রাজা লাগবে, তাই না? তো হচ্ছে আপনার উম, এই রাজা আর কেউ হতে পারতেছে না। যেই রাজা হয় সেই রাতের মধ্যে খুন হয়ে যায়। ওই হচ্ছে আপনার উম, ওর নাম কি, নাগ রাক্ষসী। নাগ রাক্ষসী নামে হচ্ছে একজন মহিলা ছিল, রানী। সেই রানী মানে যে রাজা হয় তার সাথে ওই রানীর বিয়ে হয়, এবং বিয়ের পরের দিনই সে কি মারা যায়। ঠিক আছে। তো আর কেউ রাজা হতে রাজি হয় না, এখন গ্রামের এইভাবে তো রাজা তো হওয়া লাগবে। তো একজন দুইজন এভাবে হতে হতে আপনার অনেক লোক মারা যায়। তখন রাজা হওয়ার একটা ডেট ঠিক হয়, যে এই ফ্যামিলি থেকে আজকে রাজা হবে। হ্যাঁ। এভাবে হতে হতে শেষ পর্যন্ত আর সবাই মারা যায়, কে যাবে তাহলে? তো এর মধ্যে এই গোপাল নাকি হচ্ছে আসছে, গ্রামে বেড়াইতে আসছে। তো গোপালকে সবাই ধরে রাজা বানাই দেবে, কারণ সেদিন তো একজনের মরার ডেট আছে। তাহলে ধরেন
নাগ রাক্ষসী তাকে মেরে ফেলবে। তো যাই হোক, গোপালকে ধরে তারা রাজা বানাই দিছে এবং নাগ রাক্ষসীর সাথে মানে রানী বিয়ে দিয়ে দিছে। তো রাতে যাই হোক, নাগ রাক্ষসী তো গোপালকে মেরে ফেলবে। এখন গোপাল আর কি, গোপালের হাতে একটা লাঠি থাকতো সবসময়, সেটা দিয়ে নাগ রাক্ষসীকেই মেরে ফেলছে। মেরে ফেলার পরে সকালবেলা দেখেন না গোপাল তো বেঁচে আছে। তার মানে সে হি ইজ পাওয়ারফুল দেন কমন ম্যান। তাহলে তাকে তারা রাজা ঘোষণা করছে 756 খ্রিস্টাব্দে। এই গল্পটা আব্দুল মোমিন স্যারের বইও আছে। এখন এটা সত্য কি মিথ্যা আমি জানি না। আছে এটা। আর কিছু ইতিহাস বলে যে না, এই গোপাল এর বাবার নাম ছিল হচ্ছে বকপট। হ্যাঁ, আর তার দাদা বাবার নাম ছিল মানে গোপালের দাদার নাম ছিল হচ্ছে দ্বৈত বিষ্ণু। তো এরা সবাই ছিল সেনাপতি। হ্যাঁ, তো গোপালও সেই সূত্রে যুদ্ধবিদ্যা জানতো, ভালো জানতো। যে কারণে গোপাল এই অরাজকতা দমন করতে পারছিল এবং মানে তার বংশীয় শাসন প্রতিষ্ঠা করতে পারছিল। এবং গোপালরা কিন্তু বৌদ্ধ ধর্মের ছিল, ওই যে সম্রাট অশোকের ওখান থেকে। হ্যাঁ, তে এরা হচ্ছে তাহলে এই পাল বংশ প্রতিষ্ঠা করলো কে? গোপাল। হ্যাঁ, আচ্ছা যাক, আমরা পাল বংশ পর্যন্ত পরে শেষ করে দেবো। হ্যাঁ, তা তো প্রথম মহিপাল আসলো। গোপাল যাওয়ার পরে হচ্ছে ধর্মপাল আসলো। ধর্মপাল কিন্তু অনেক জ্ঞানী লোক ছিল, তারা এই যে বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে। এই যে আপনার কুমিল্লাতে দেখবেন, নওগাঁতে। হ্যাঁ, তারপরে মহিপাল। মহিপাল আপনার হচ্ছে তার একটা মানে বই আছে, বৌদ্ধ বই, সেই সময় লেখা অষ্টসাহসিকা প্রজ্ঞা পারমিতা। এদের আশাতে যদি কেউ থাকেন, এই বরেন্দ্র জাদুঘরে গেলে বই দেখতে পাবেন, এখনো আছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়। কৈবর্ত বিদ্রোহ কি? কৈবর্ত হচ্ছে যারা ওই যে মানে মাছ ধরে, জেলে, কৃষক, শ্রমিক, মানে যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে বলা হতো কৈবর্ত। হ্যাঁ, তো এই কৈবর্ত বিদ্রোহের সময় তখন মহিপাল এসে কৈবর্ত বিদ্রোহ দমন করতে আসে এবং সেই মারা যায়। হ্যাঁ, মহিপাল জায়গার নামও আছে। তো যাই হোক, তখন এই পাল বংশের আরো অনেক ইতিহাস আছে। 400 বছর পাল বংশ শাসন করে। এই 400 বছর শাসনে প্রথম আপনার আহ, মানে বংশীয় যে শাসন 400 বছরের, সেইটা পাল বংশ শুরু করে। এবং পাল বংশের শাসন ব্যবস্থা খুবই ভালো ছিল। তারা ধর্মীয় ভিত্তিতে বা কোনো রাজনৈতিক কারণে কাউকে কোনো ঝামেলায় ফেলাতো না। তাদের ন্যায্য বিচার ব্যবস্থা ছিল, সবকিছুই ছিল, যে কারণে তারা 400 বছর ক্ষমতায় টিকেছিল। কেউ জনগণ কোনো প্রতিবাদ করেনি। হুম। 400 বছর পরে তারা হচ্ছে মানে এই মহিপালের সময় আর কি আস্তে আস্তে মানুষের সাথে বিভিন্ন কারণে পাল বংশের মানে অনেক শাসক আসছে, ভালো মন্দ হয়েছে। 400 বছর তার কম না। হ্যাঁ, 16 বছরই একটা দল টিকতে পারছে না। 400 বছরের পরে তারা এই সামন্ত বিদ্রোহের মাধ্যমে মূলত পাল বংশের পতন ঘটে। হ্যাঁ, এরপরে এই পাল বংশেরই একজন অফিসার, তার নাম হচ্ছে হেমন্ত মানে সেন। হ্যাঁ, মানে সামন্ত সেন। এই সামন্ত সেন আহ, আর কি মানে হেমন্ত সেন আর কি, সামন্ত সেন ইনারা হচ্ছে সামন্ত সেনের ছেলের নাম হেমন্ত সেন। ইনারাও সরকারি চাকরি করতো সেই সময়। তো ইনারা আস্তে আস্তে এই রাজ্য, বাংলা রাজ্য আস্তে আস্তে ক্ষমতায় চলে আসে। তো এখান থেকে আমরা কালকে পড়ি। হ্যাঁ, আজকে 10:30 বেজে গেছে। এই সেন রাজাদের ইতিহাস থেকে আমরা মুসলিম শাসন বা মুঘল সাম্রাজ্য পর্যন্ত যদি যেতে পারি। ইতিহাস তো বেশি পড়া যাবে না, এই যতটুকু আর কি। হ্যাঁ, ঠিক আছে। তা